ম্যাম ঢোকার চেষ্টা করছেন। আ ঢুকছেন আরকি। একটু সময় লাগবে।
Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ম্যাম। Extremely sorry. Extremely sorry. I had some bad issues with my laptop, so I am extremely sorry again. It's okay, madam. Mm, So, so, so we should start our session. Everybody is there. Ma'am. I am Dr. Selina Begum, consultant MCHTI Ajimpur. So this is where my presentation starts. Can everyone see my screen? Yes. Okay. Thank you. Yeah. Our topic is essential of antenatal and postnatal care. Actually, antenatal care, it is a systemic supervision of a woman during pregnancy. And this supervision should be regular and periodic in nature according to the need of the individual. That means it should be regular and periodic. And if anybody feel any problem during her pregnancy, any danger sign or anything, and she can then consult with the physician. Actually, prenatal care is the care, it starts before pregnancy and ends at delivery and the postpartum period. And antenatal care comprises careful history taking and examination. Examination, general and obstetrical. And we should give advice to the pregnant woman during this period. We have some aims about our antenatal care. The aims are to screen out the high-risk cases. That means there are some high-risk cases during pregnancy, such as hyperemesis gravidarum, preeclampsia, eclampsia, antepartum hemorrhage, and that's it. And also to prevent or detect and treat at the earliest any complication. And to ensure continued risk assessment and to provide ongoing primary preventive health care also. And we should educate the mother about the physiology of pregnancy and labor by demonstration charts and diagram, so that fear is removed and psychology is improved. Some women have some bad fear about the pregnancy and labor. And during this period, we have we have to give them some lesson about the physiology of the pregnancy and labor by seeing their demonstration charts and diagram. ম্যাডাম, আমি ডক্টর সঞ্জীব আহমেদ। জি 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 একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে লেকচারটা যদি আপনি বাংলায় দেন আমাদের কোনো অসুবিধা নাই ম্যাডাম, আমরা মানে সবাই এখানে বেঙ্গলি স্পিকিং। ওকে ওকে, থ্যাংক ইউ, নো প্রবলেম। আর ম্যাডাম স্লাইড বাই স্লাইড গো থ্রু করাচ্ছে, আমার মনে হচ্ছে যদি আমরা, আপনি তো অ্যান্টিনেটাল কেয়ার পোস্টনাটাল কেয়ার করেন ম্যাডাম আপনার সেটআপে। জি জি জি, অবশ্যই।
আমরা প্র্যাকটিক্যালি যে প্রবলেম গুলো ফেস করি, কারণ আমরা তো দিনের শেষে সবাই জিপি, তাই না? আমরা তো জি 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 সবাই জি জিপি করছি। সো জি আপনার সেই এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে উই উইল বি বেশি ভালো এনরিচড হবে। এবং আমরা সেটা আমাদের প্র্যাকটিসে কাজে লাগাতে পারবো, ম্যাডাম। আচ্ছা, আমি আসবো। হ্যাঁ, আমি এই মানে অবজেক্টিভটার পরে আমি যখন হিস্ট্রি টেকিং ওই কথাগুলো বলবো, তখন আমি আসবো ওই কথাগুলাতে। হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। জি ম্যাম, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তারপরে টু ডিসকাস দ্য কাপল অ্যাবাউট দ্য প্লেস, টাইম অ্যান্ড মোড অফ ডেলিভারি। দ্যাট মিনস আমাদের সবার একটা প্ল্যান থাকে যে কোথায় আমরা ডেলিভারি করাবো, কোন সময় যাব, কাকে নিয়ে যাব, আমার ডেলিভারিটা কেমন হবে, এই সব কিছু সে ডিসিশন নিবে এই পিরিয়ডে। এই কথাটা আমি তাকে বলবো সব সময়, যে তুমি এইখানে যাবা, এইখানে গেলে তুমি ভালো সার্ভিস পাবা, তুমি এই সময়ে যাবা। যেমন তোমার যদি দেখো যে তুমি হঠাৎ তোমার পানি ভেঙে গেছে, বা হঠাৎ করে মাঝরাতে তুমি দেখো যদি তোমার ব্লিডিং হচ্ছে, তুমি নেগলেক্ট করবা না, তুমি তাড়াতাড়ি ওই সময়টাতেই যাবা। অথবা তোমার এমন হয় যে তোমার ওই ডিউ টাইমেই তোমার পানি ভেঙে গেল, তোমার ব্যথা শুরু হইলো, এবং ব্যথাটা কেমন সেটা আমি তাকে জানাবো। এবং তার ডেলিভারিটা কেমন হবে, হয়তো দেখা গেল যে তার আগেরটা সিজার, সে ধারণা করে আছে এইবার তার নর্মাল ডেলিভারি হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, সিজারের পরে নর্মাল ডেলিভারি হইতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই না। এই জিনিসগুলো আমরা তাকে প্রেগনেন্সি পিরিয়ডে সে যখন অ্যান্টিনেটাল কেয়ার আসবে আমি তাকে বলবো। এবং তাকে কেয়ার অফ দ্য নিউ বর্নটাও আমি তাকে বলবো যে তোমার বাচ্চাটা হলে তুমি এইভাবে তার টেক কেয়ার করবা, তাকে এই ব্রেস্ট ফিডিং করাবা, তাকে তোলা দুধ দিবা না। এই জিনিসগুলো আমি তাকে, সে যখনই আমার কাছে অ্যান্টিনেটাল কেয়ারে আসবে, আমি প্রতিদিনই মানে প্রতি ভিজিটেই তাকে একটু একটু করে এই কথাগুলা বলবো। and also to motivate the couple about the family planning. এখন আমি তাকে যদি তার বাচ্চাটাকেই ডেলিভারি ঠিক মতো করাইতে না পারি, তাহলে তো আমি তাকে ফ্যামিলি প্ল্যানিং বলতে পারবো না। তাকে আমি এই জন্য তাকে আমি এনশিওর করব একটা ভালো বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য। তারপরে আমি তাকে আস্তে আস্তে তাকে আমি ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে একটু একটু বলা শুরু করব। and also appropriate advice to couples seeking medical termination of pregnancy. দেখা গেল যে তার এমন কোনো প্রবলেম হচ্ছে, সেই আপনাকে শোনা যাচ্ছে না? জি, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন কি পাচ্ছেন তো না? আচ্ছা, কতটুকু পর্যন্ত শোনা গিয়েছিল? এখনো শোনা যাচ্ছে? হ্যাঁ, কতটুকু আমার এখানকার নেটওয়ার্কটা এত বাজে। উম, আপনার কতটুকু পর্যন্ত শুনতে পেয়েছেন? হ্যালো, আবার ডিস্টার্ব। সময় থেকে টার্মিনেশন করব, কখন প্রেগন্যান্সি টার্মিনেশন করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তো, আচ্ছা, টার্মিনেশন দেখা গেল যে তার
সে জানেই না, সে দেখা গেল যে তার হঠাৎ করে ইউরিনারি গ্রুপ, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, দেখা গেল যে একটা মায়ের তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, সে কোনো এক ডাক্তারের কাছে গেছে, তাকে বলছে এক্সরে করতে, সে 2-3 বার এক্সরে করছে, পরে যখন আসলো দেখা গেল যে তার 10 উইকস প্রেগনেন্সি, কিন্তু সে 2-3 বার এক্সরে করেছে। এই সময় এইগুলা ক্ষেত্রে, এবং আরো অনেক কজ আছে যেগুলোতে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি দরকার হয়, সেইগুলা ক্ষেত্রে তাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দিব। জি, আর কি কি কজ আছে ম্যাম? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, তার দেখা গেল যে তার এমন ব্লিডিং হচ্ছে বা বাচ্চা রাখা যাচ্ছে না, সেইগুলা ক্ষেত্রে উম, আহ, অথবা সে উইলিংলি বললো যে আমি রাখবো না এই বাচ্চা। হ্যাঁ, এইগুলা ক্ষেত্রে আমরা তাকে অ্যাডভাইস দিব এবং কাউন্সিলিংও করব। সে দেখা গেল যে মেন্টালি এত আপসেট, সে এই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দিব এবং কাউন্সিলিং করব। আচ্ছা, এখন অবজেক্টিভ আমাদের অবজেক্টিভ হলো টু এনশিওর এ নর্মাল প্রেগনেন্সি উইথ এ ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম এ হেলদি মাদার। এখন নর্মাল প্রেগনেন্সিটা কি? নর্মাল প্রেগনেন্সি হচ্ছে আমরা 38 থেকে 42 উইকস এর মধ্যে যে প্রেগনেন্সি ডেলিভারিটা হবে সেইটাই হলো নর্মাল ডেলিভারি। হেলদি বেবি হচ্ছে একটা হেলদি বেবি অফ 2.5 কেজি অর মোর ইন এ গুড কন্ডিশন। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। আচ্ছা, এখন আমরা কার সাথে আমরা ফার্স্টেই যখন একটা মায়ের সাথে আমাদের ডিলিংস হবে, প্রথমেই আমি আসবো কাউন্সেলিং। দেখা গেল যে কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। এখন একটা মা আসলো, মাটা কিন্তু আমাদের কাছে আসে খুব খারাপ সময়, ওরা এত মেন্টালি এত আপসেট থাকে প্রেগনেন্সি পিরিয়ডে। এই জন্য যখন একটা মা আসবে তাকে আমি খুব সাদরে আমি তাকে গ্রহণ করব। এবং সে আসলে একটা দেখা গেল যে একটা মা হয়তো 3 বার আমার কাছে আসলো, এটা আমার মানে প্র্যাকটিসের একটা, আমি বলবো যে আহ, ভালো প্র্যাকটিস হওয়ার জন্য, ভালো রুগীর সাথে ভালো একটা সৌহার্দ্য সম্পর্ক হওয়ার জন্য এই জিনিসগুলো খুব দরকার। দেখা গেল যে একটা মা আমার কাছে প্রতি মাসেই আমার কাছে 1 বার আসতেছে, এইভাবে হয়তো সে আমার কাছে 6 বার আসলো। 6 বারের সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নামটা যেন কি? সে কিন্তু খুব মাইন্ড করে যে ম্যাডাম আপনার কাছে আমি এতদিন আসছি, এখনো আপনি আমার নামটা জানেন না। সেই জন্য আমরা চেষ্টা করব যেই মায়েরা আমাদের কাছে বেশি বেশি আসবে তাদের নামটা আমরা জেনে রাখবো। এইটা হচ্ছে প্রথম, একদম কাউন্সিলিং এর প্রথম। এবং এই কাউন্সিলিং, এইটা একটা কথা। আরেকটা হচ্ছে আমরা কাউন্সিলিং যে শুধু প্রেগনেন্ট মাদারের সাথে করব তাই না, দেয়ার হাজবেন্ড, পার্টনার, ফ্যামিলি এবং কমিউনিটির সাথে করব। এবং আমরা ইম্পর্টেন্ট ইস্যু আর সারাউন্ডিং প্রেগনেন্সি, চাইল্ড বার্থ, পোস্টনাটাল এন্ড পোস্ট অ্যাবর্শন কেয়ারের সাথে যে জিনিসগুলো জড়িত, আমরা সেই কথাগুলো তাদেরকে বেশি বেশি বলবো। এবং উই মাস্ট ইনফর্ম দ্য প্রেগনেন্ট মাদার অ্যাবাউট দ্য ডেঞ্জার সাইন ডিউরিং প্রেগনেন্সি। আমরা তো সবাই জানি মোটামুটি ডেঞ্জার সাইনগুলা কি। যেমন যে কোনো উইকসে যদি পারভেজেনাল ব্লিডিং হয়, এটা কখনোই আমরা নর্মাল বলবো না, ঠিক কিনা? হ্যালো, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। পারভেজেনাল ব্লিডিং, তাইলে পারভেজেনাল ব্লিডিং কখনোই ভালো না। না মানে একদম কনসেপশন থেকে শুরু করে লেবার পর্যন্ত যখনই তার পারভেজেনাল ব্লিডিং দেখা দিবে, সে আমার সাথে দেখা করবে, সে ডাক্তারের শরণাপন্ন হবে, সে পাশে তার যে হাসপাতাল থাকবে সেখানে যাবে। তারপরে ইডিমা, হেডেক, ব্লারিং অফ ভিশন, এগুলো তো আমরা জানি যে এগুলা প্রিএক্লাম্পসিয়ার লক্ষণ। হাই ফিভার ডিউরিং প্রেগনেন্সি অর পিপিরিয়াম। আচ্ছা, প্রলং লেবার ফর মোর দেন 12 আওয়ার্স and convulsion during pregnancy, labor and after delivery. আচ্ছা, পারভেজনাল ব্লিডিং, পিপিরিয়ামের সময়ও পারভেজনাল যদি প্রফিউজ ব্লিডিং হয়, ওইটাও একটা
ডেঞ্জার সাইন। আচ্ছা, আমি একটু ছবিটা দেখাচ্ছি। এই যে গর্ভাবস্থায় রক্তস্রাব, তারপর প্রসব সময় বা প্রসবের পর, আমি যেটা বললাম পোস্টপার্টাম হেমোরেজ, শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, এগুলো হচ্ছে প্রিএক্লাম্পসিয়ার লক্ষণ। ভীষণ জ্বর, বিলম্বিত প্রসব, প্রসব ব্যথা 12 ঘন্টার বেশি থাকা, তারপরে গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে খিঁচুনি। এখন প্রসিডিউর এট দ্য ফার্স্ট ভিজিট, আমার কাছে যখন আসবে আমি কি কি করব। দ্য ফার্স্ট ভিজিট শুড নট বি ডিফার্ড বিয়ন্ড দ্য সেকেন্ড মিসড পিরিয়ড। আমরা এখন তো বিশ্ব অনেক উন্নত হয়েছে, এখন সব মায়েরাই কিন্তু ওরাই সচেতন, এবং আমি তাদেরকে বলবো যে সেকেন্ড মিসড পিরিয়ডের আগেই যেন সে ডাক্তারের শরণাপন্ন হয়। And it may be earlier if the patient desire to terminate the pregnancy. এই যে টার্মিনেট প্রেগনেন্সি, সে যদি টার্মিনেশন করতে চায় তাহলে আর্লিয়ারই আসতে হবে, কারণ আমরা জানি 6 to 8 উইকস এর পরে এটা মায়ের জন্য একটু হার্মফুল হয়ে যায়। আচ্ছা, ভিজিট শুড বি মান্থলি আপ টু 28 উইকস। 28 সপ্তাহ পর্যন্ত সে আমার কাছে প্রতি মাসেই আসবে, এবং আমি যেটা বললাম যে সে যখনই মনে করবে যে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আমার, তখনই সে আসবে। Then 15 days interval up to 32 weeks and weekly up to the delivery of the baby. Now, what are the components of the routine prenatal care? এবং এইটা কিরকম হবে, আমরা আমাদের তো চেম্বারে আমাদের অ্যান্টিনেটাল প্রোফর্মা থাকে না, আমরা ওই আমাদের প্রেসক্রিপশন প্যাডেই সুন্দর করে আমরা লেফট সাইডে সুন্দর করে তার হিস্ট্রিটা আমি লিখবো, যাতে সে অন্য সময় সে হয়তো গেল, কোথাও গেল, আমি যেমন এখন কক্সবাজারে এসে খুবই ইন্টারনেটের সমস্যায় পড়তেছি, এরকম সে যদি কোনো জায়গায় যায়, ওখানে যে যদি তার কোনো প্রবলেম হয়, সে তাইলে আগে প্রেসক্রিপশনটা নিয়ে যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার একটা গ্ল্যান্স যেন দেখে একদম সব তার হিস্ট্রিটা সে বুঝে নিতে পারে। সে বলার আগেই যেন সে আমার প্রেসক্রিপশনটা দেখে বুঝে নিতে পারে যে তার এলএমপি কবে, ইডিডি কবে, তার চিফ কমপ্লেইন কি ছিল, পারাবডোমিনাল এক্সামিনেশনে হাইট অফ ইউটেরাস কত ছিল, এই জিনিসগুলো আমরা বাম দিকে সুন্দর করে লিখব। এই জন্য আমাদের তো প্রোফর্মা থাকবে না, আমাদের প্রেসক্রিপশনটাই আমাদের প্রোফর্মার কাজ দিবে। এখন হিস্ট্রি টেকিং, নাম, আমি নাম জিজ্ঞেস করব, তার নাম দিয়ে আমরা কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই জিনিসগুলো আমরা জানতে পারবো, এবং এতে করে তার আমি যখন ফুড অ্যাডভাইস দিব, আমরা অনেক কিছু ভ্যারি করে রিলিজিয়নের সাথে, এই জন্য আমাদের নামটা খুব ইম্পর্টেন্ট। ডেট, আমরা কিন্তু হাজবেন্ডের নামও নেই, এবং এখন যেটা বের হয়েছে, মানে এখন তো খুব ইম্পর্টেন্ট ইস্যু যেটা যেটা আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নেই পেশেন্টদের। যেমন অনেক সময় থাকে যে আমার যেমন প্র্যাকটিস করার সময় একটা খুব পিইটির একটা পেশেন্ট আসতো আমার কাছে, সেই পেশেন্টটাকে আমি আর কোনোদিনও ট্রেস করতে পারি নাই, সিভিয়ার পিইটি। আমার এখন মনে হয় তখন যদি আমরা এত মানে এই মোবাইল নাম্বারের ব্যাপারে কেয়ারফুল থাকতাম, তাইলে হয়তো আমি তার খবরটা নিতে পারতাম। সেজন্য আমাদের মোবাইল নাম্বারটাও আমরা এখন রাখতে পারি। আচ্ছা, ডেট অফ দ্য ফার্স্ট এক্সামিনেশন এটা করলাম, তারপর মোবাইল নাম্বার। এখন অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা নিব। তারপরে এজ, তার এজ কত। ফার্স্ট প্রেগনেন্সি at the age of 30 or above is called elderly primary gravida. Extreme of the age are obstetric risk factor, যেমন টিনেজে প্রিএক্লাম্পসিয়া টিনেজে বেশি হয়, এল্ডারলি মাদারদের ম্যালপ্রেজেন্টেশন এইগুলা বেশি হয়, এর জন্য আমরা তারপরে অবস্ট্রাক্টেড লেবার, এল্ডারলি মাদারদের অবস্ট্রাক্টেড লেবার বেশি হয়, সেজন্য আমরা এটা মাথায় রাখবো যে এক্সট্রিম অফ দ্য এজ ইজ ইম্পর্টেন্ট। নাও গ্র্যাভিডা অ্যান্ড প্যারিটি। Gravida denotes the pregnant state both present and past, irrespective of the period of gestation. আর প্যারিটি ডিনোটস a state of previous pregnancy beyond the period of viability. এটা তো আমরা জানি সবাই, না, গ্র্যাভিটি আর প্যারিটি।
Nulli gravida is one who is not now and never has been pregnant. Primipara, one who has delivered one viable child. আচ্ছা, আরেকটা কথা আমরা বলবো যে প্যারিটি ইজ নট ইনক্রিজড ইভেন ইফ দ্য ফিটাস আর মেনি। দেখা গেল যে তার টুইন প্রেগনেন্সি আছে, এতে কিন্তু প্যারা বাড়বে না, প্যারা ঠিকই থাকবে। মাল্টিপ্যারা ইজ ওয়ান হু হ্যাজ কমপ্লিটেড 2 or more প্রেগনেন্সি টু দ্য স্টেজ অফ ভায়াবিলিটি অর মোর। পার্টুরেন্ট আমরা জানি, ওমেন ইন লেবার, পিপিরিয়া আফটার ডেলিভারি আমরা বলি পিপিরিয়া। নাও ডিউরেশন অফ দ্য ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাছে এখন অনেক মায়েরা আসে হিস্ট্রি অফ স্টেরিলিটি নিয়ে। এখন এই জন্য আমরা জানবো তার ডিউরেশন অফ ম্যারেজ। ডিউরেশন অফ ম্যারেজ 1 বছর নাকি তার কম। ডিউরেশন অফ ম্যারেজ, প্রত্যেকটা প্রেগনেন্সি ইজ ভ্যালুয়েবল প্রেগনেন্সি, বাট এই যে ডিউরেশন স্টেরিলিটি হিস্ট্রি যাদের থাকে তাদেরকে আমরা মোর এমফেসিস দেওয়া উচিত। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা প্রেগনেন্সি ভ্যালুয়েবল প্রেগনেন্সি, কিন্তু ওই স্টেরিলিটির মাদেরকে আমরা একটু এক্সট্রা কেয়ার আমাদেরকে দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি ম্যাডাম, জি ম্যাডাম, অবশ্যই। জি। নাও অকুপেশন অফ দ্য হাজবেন্ড। অকুপেশন এই জন্যই দরকার, ইট ইজ রিলেটেড টু দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য পেশেন্ট। যেমন কিছু কিছু ডিজিজ আছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য লো সোশ্যাল স্ট্যাটাস, সাচ এস অ্যানিমিয়া, প্রিএক্লাম্পসিয়া, প্রিম্যাচুরিটি, এগুলা। আমি যখন তাকে রিজনেবল এন্ড রিয়েলিস্টিক অ্যান্টিনেটাল অ্যাডভাইস দিব, সেই অ্যাডভাইসটাও আমাকে তার সোশিও ইকোনমিক কন্ডিশনের সাথে রিলেটেড হতে হবে। নাও হিস্ট্রি অফ প্রেজেন্ট প্রেগনেন্সি। The important complication in defined trimester of present pregnancy are to be noted carefully. These are hyperemesis and threatened abortion in the first trimester, feature of pyelitis in the second trimester, and anemia, preeclampsia, and antepartum hemorrhage in the last trimester. তারপরে সে কতবার আমাদের কাছে এসেছে আগে, তার ইমিউনাইজেশন স্ট্যাটাস, এগুলো আমাদেরকে জানতে হবে। Any medication or radiation exposure in early pregnancy or medical surgical events during pregnancy should be inquired about. Obstetrical history. This is only related to the multigravida. যাদের আগের বাচ্চা হয়েছে তাদের obstetrical historyটা বেশি ইম্পর্টেন্ট। obstetrical history তো আমরা আগেই বলেছি, গ্রাভিডা, প্যারিটি, নাম্বার অফ ডেলিভারি, তার আগের ডেলিভারি গুলা কি টার্মে হয়েছে না প্রি টার্মে হয়েছে, মিসক্যারেজ, প্রেগনেন্সি টার্মিনেশন অ্যান্ড লিভিং ইস্যু, এই সব হিস্ট্রি গুলা আমাদেরকে নিতে হবে। আমরা তো জানি না যে যেমন একটা মায়ের যদি 3টা বাচ্চা থাকে, 3টা বাচ্চা আছে, তার আগের 2টা বাচ্চা আছে, লিভিং ইস্যু আছে তার 2টা, এবং কিন্তু তার আরে একটা অ্যাবর্শন হয়েছে, তাহলে তার গ্র্যাভিডা হবে 4th গ্র্যাভিডা। ঠিক আছে, তার মানে হবে প্যারা 2+1, আর গ্র্যাভিডা হবে 4th গ্র্যাভিডা। আগে 2টা লিভিং ইস্যু, একটা তার অ্যাবর্শন, এবং এবার সে আবার কনসিভ করেছে, তাইলে এটা হবে 4th গ্র্যাভিডা, আর প্যারা হবে 2+1। ম্যাডাম 2+1 হবে কেন? 2 হচ্ছে যে তার লিভিং ইস্যু, তার 2টা বাচ্চা সেটা জীবিত সেটা আছে, সেটা বুঝতে এইজন্য পেরেছি। 2। আর +1টা? আর +1 হচ্ছে তার অ্যাবর্শন হয়েছিল, দেখা গেল যে তার 12 উইকসে একটা অ্যাবর্শন হয়েছে, সেই জন্য ওই অ্যাবর্শনটা +1। কিন্তু ম্যাডাম ঠিক প্যারা আছে, তো আমরা শুধু ভায়াবল চাইল্ড কয়টা আছে সেটা না হিসাব না করবো না ম্যাডাম? প্যারা, না না না, প্যারা হচ্ছে, প্যারা লিখবো আমরা যেমন প্যারা, আমি যেটা বললাম যে তার 2টা বাচ্চা জীবিত আছে,
তার দুইটা বাচ্চা জীবিত আছে, একটা বাচ্চা একটা অ্যাবর্শন হয়েছে 12 উইকসে, তাহলে 2 + 1 হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যেমন আমরা তার বাচ্চা 3টা হয়েছিল একদম 38 উইকসে বা 40 উইকসে, তার 3টা বাচ্চা হয়েছিল, কিন্তু তার 3টা বাচ্চার থেকে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। সেই ক্ষেত্রে আমি কি লিখবো? আমি যে বলছি না যে আমার প্রেসক্রিপশন দেখে আরেকজন ডাক্তার যেন বুঝতে পারে যে তার অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা বুঝে যাবে। যেমন সেই ক্ষেত্রে হবে তার কিন্তু যে আমি বলছিলাম 3টা বাচ্চা হয়েছে, তার মধ্যে 2টা বাচ্চা জীবিত আছে, একটা মারা গেছে। সেই ক্ষেত্রে হবে প্যারা 3 - 1 প্লাস একটা অ্যাবর্শন হয়েছে। এই ক্ষেত্রে হবে 5th গ্র্যাভিডা। বুঝাতে পারলাম? জি ম্যাডাম। ম্যাডাম এক্সকিউজ মি, জি। প্রথমটা হলো কত উইকে আমরা হিসাব করব? প্রথমটা যে প্লাস প্যারা 3 - 1 দিলাম, এটা কত উইকে হইলে ভায়াবল হইলে? টার্ম, ইয়েস ভায়াবল টার্ম প্রেগন্যান্সি। টার্ম এই তার টার্ম বললাম না প্রেগন্যান্সি যে হইলে 3টা জীবিত বাচ্চা হয়েছে, 3টা জীবিত বাচ্চার থেকে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, জি, তাহলে 3 - 3 - 1 হবে। 1 প্লাস আর 1। যদি তার ওকে, বাচ্চা মারা যায় নাই, 2টা বাচ্চা 3টা বাচ্চা 2টা বাচ্চাই হয়েছে এবং 2টা বাচ্চাই ভালো আছে, সেক্ষেত্রে প্যারা 2 আর একটা প্লাস 0। 12 + 1 12 উইকসে তার একটা অ্যাবর্শন হয়েছে, আর ম্যাডাম যদি কিছু না থাকে, শুধু লাইভ লাইভ থাকে, তাহলে প্যারা 2। কেউ কেউ অনেক সময় লেখে +0, দরকার নাই ওটা লেখার আমার, যেহেতু তার কোনো মিসক্যারেজ নাই, সেটা আমরা ওটা লিখবো না। প্যারা 2 থার্ড গ্র্যাভিডা, এখন সে আমার কাছে আসছে থার্ড গ্র্যাভিডা। ক্লিয়ার? এমআর মিসক্যারেজ এমআরও তো হলো একটা, টার্মিনেশন, এমআর হলো হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা ওটাও কোথায়? ওই +1 হবে, জি এইটা +1 হবে। ঠিক ক্লিয়ার? ঠিক আছে ম্যাডাম। জি জি জি। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা আরেকটা জিনিস, ওই যে তার যদি আমি ক্লিয়ার করে দিচ্ছি, তার যদি সে আয়শা বললো তার 3টা বাচ্চা, 3টা বাচ্চা একটা টুইন, 3টা বাচ্চাই জীবিত আছে কিন্তু একটা টুইন, সেক্ষেত্রে প্যারা কি হবে? প্যারা হবে 2। আমি ওই যে আগে বলেছি না যে আমি দেখাই এটা ট্রিপলেট, এই যে a primipara is one who has delivered one viable child. Parity is not increased even if the fetus are many. বুঝাতে পারলাম? জি ম্যাডাম, একদম ক্লিয়ার এখন। জি, এই +1 -1 এর বিষয়টা ম্যাডাম আমাদের কাছে নতুন আর কি, এটা এটা আচ্ছা খুব আচ্ছা, ভালো লেগেছে। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Now menstrual history. Cycle, duration, amount of blood flow, and the first day of the last normal menstrual period are to be noted. হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। আপনার মেনস্ট্রাল সাইকেল, আমরা যেমন আমরা মেনস্ট্রাল হিস্ট্রি এম, আমরা আমাদের প্রেসক্রিপশনে লিখি M/H দিলেই মেনস্ট্রাল হিস্ট্রি। আরেকটা জিনিস, আমরা যখনই অবসের কেস আসবে, আমরা অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা আগে লিখবো, তারপরে মেনস্ট্রাল হিস্ট্রিটা লিখবো। মেনস্ট্রাল হিস্ট্রিতে আমরা M/H লিখবো, লিখে আমরা উপরে MC মেনস্ট্রাল সাইকেল, নিচে পিরিয়ড, তাইলে MC আমরা মেনস্ট্রাল সাইকেলও রেগুলার ছিল, হ্যাঁ, তারপরে আমরা তার পিরিয়ডটা কতদিন থাকতো, 5 to 7 days। এখন আমি LMP, এখন আমি তার লাস্ট মেনস্ট্রাল পিরিয়ডটা জানবো, কোন সময় তার মাসিক হয়েছিল। From the LNP, the expected date of the delivery has to be calculated. এখন first day of the menstruation being the important event can be remembered precisely, while the last day of the period is often tailed off and hence may be forgotten. দেখা গেল যে তার কোন দিন মাসিক শেষ হয়েছে এটা মনে থাকে না, কোন দিন শুরু হয়েছে এটাই তার মনে থাকে। এই জন্যই আমাদের এক্সপেক্টেড ডেট অফ দ্য ডেলিভারিটা আমরা LMP দিয়েই বের করব। আচ্ছা, এখন LMPটা আমরা কিভাবে বার করি? LMPটা আমরা বার করব 9 calendar month plus 7 days of the first day of the last menstrual period.
ঠিক আছে? ইডিডি ম্যাডাম, ইডিডি। হ্যাঁ, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ইডিডি। জি জি। হ্যাঁ, এখন অনেকেই বলে যে ওই যে 3 মান্থ মাইনাস করে ওইটা না করাচ্ছে, এইটাই হচ্ছে সবচাইতে সহজ হিসাব। আচ্ছা, তারপর আমরা পাস্ট মেডিকেল হিস্ট্রি দিব, পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি দিব, দেন ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন, ডায়াবেটিস, টিউবারকুলোসিস, ব্লাড ডিসপ্লেসিয়া, এগুলো আমাদের জানতে হবে। তারপর পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ প্র্যাকটিস প্রায়র টু প্রেগন্যান্সি, স্মোকিং, অ্যালকোহল হ্যাবিট আর টু বি এনকোয়ার্ড। এখন কন্ট্রাসেপটিভ টা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক মায়েরা দেখা যায় যে যারা ইনজেকশন নেয়, ইনজেকশনে কিন্তু পরে যে ইনজেকশন উইথড্র করার পরে তাদের দেখা গেল যে তার ঠিকমতো মাসিক হয় না, ওই সময় সে কনসিভ করে ফেলে। অথবা দেখা গেল যে অনেকে পিল খেত, ওই পিল হয়তো সে একসাথে 4 দিন খায় নাই, তখন কনসিভ করলো। এই জন্য আমাদের কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে কোন মাসের থেকে কন্ট্রাসেপটিভ খাওয়া শুরু করেছিল, কোন মাসে খাওয়া শেষ করেছে, এগুলোর সাথে এলএমপি মানে খুব ইম্পর্টেন্ট, এই কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা নেওয়া এলএমপির জন্য। আচ্ছা, জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, বিল্ড, তারপর হাইট। হাইট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে আমরা আমাদের হাইটের একটা মেশিন থাকতে হবে যেখানে আমরা হাইটটা দেব। কারণ দেখা গেল যে 5 সেন্টিমিটারের নিচে, ঠিক আছে তো না, 5 সেন্টিমিটার না, সরি 5 মিটার নিচে যারা, তাদের কিন্তু ডেলিভারি একটু কমপ্লিকেটেড হয়। হ্যাঁ, নর্মাল ডেলিভারি অনেক সময় হতে চায় না, সেজন্য আমরা 5 ফিট 5 ফিট 5 ফিট 5 ফিট সরি 5 ফিট 5 ফিটের নিচে যারা, দেখা গেল যে 4.5 ফিট যারা, তাদের কিন্তু কন্ট্রাক্টেড পেলভিস থাকে এবং ডেলিভারি অনেক সময় হতে চায় না। দেখা গেল মাটা হচ্ছে 4.5, তারপরে বাচ্চাটা দেখা গেল যে 3 কেজি, ওই বাচ্চাগুলো নর্মাল ডেলিভারি হতে চায় না। এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল অবজারভেশন। হ্যাঁ, এই জন্য আমরা এই হাইটটা খুব ইম্পর্টেন্ট। তারপর ওয়েটটা নিব আমরা, প্রতি চেক আপে একই ওয়েট মেশিন দিয়ে আমরা ওয়েটটা নিব। এবার আমরা প্যালোডটা দেখব, জন্ডিসটা দেখব, টাং, টিথ, গাম, টনসিল, এগুলো আমরা দেখব, কারণ এভিডেন্স অফ ম্যালনিউট্রিশন আর এভিডেন্ট ফ্রম গ্লসাইটিস অ্যান্ড স্টোমাটাইটিস। নেক ভেইন, থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ গ্ল্যান্ড আর টু বি লুকড ফর এনি অ্যাবনর্মালিটি। আমরা জানি যে নর্মাল ফিজিওলজি অফ প্রেগনেন্সিতে থাইরয়েড গ্ল্যান্ডটা একটু এনলার্জ হয়, হ্যাঁ, 50% কেসেস। সেই জন্য আমরা এটা একটু খেয়াল রাখবো। এরপর আমরা দেখবো যে তার পায়ে কোনো ইডিমা আছে কিনা। বোথ লেগস আর টু বি এক্সামিন। আমরা জানি কোথায় আমরা দেখি, মিডিয়াল ম্যালুলাসে দেখি আর অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য লোয়ার থার্ড অফ দ্য টিবিয়াতে দেখি। হ্যাঁ, এটা কি করব, আমরা 5 সেকেন্ড থাম দিয়ে প্রেস করে রাখবো, 5 সেকেন্ড প্রেস করে আমরা হাতটা উঠালে যদি দেখি যে তার ইডিমা থাকে, তাহলে ওই জায়গাটা নর্মাল হইতে একটু সময় নেয়, এটা আমরা খেয়াল করব। ভ্যারিকোসিটি ইন দ্য লেগ ইফ এনি ইজ টু বি নোটেড। পালস দেখবো আমরা, তারপর ব্লাড প্রেশার দেখবো। ব্লাড প্রেশার অবশ্যই আমরা ডিজিটাল মেশিনে দেখবো, সরি ডিজিটাল না, ওই আমরা যে আগে দেখতাম ম্যানুয়ালে দেখবো, আমরা ডিজিটালটা মিসলিড করে। ইয়েস ইয়েস। এই জন্য আমরা সিস্টেমিক এক্সামিনেশন অফ দ্য হার্ট, লাং, লিভার এন্ড স্প্লিন, এগুলো আমরা দেখবো, কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের হয়তো মায়ের সিজার লাগতে পারে, সেই ক্ষেত্রে আমাদের লাংসের অবস্থা, এগুলো আমরা একটু অস্কালটেট করবো, হার্টটা দেখবো। আচ্ছা, তারপরে আমরা ব্রেস্ট এক্সামিনেশন করব। ব্রেস্ট এক্সামিনেশন ইম্পর্টেন্ট কেন, আমরা প্রেগনেন্সি চেঞ্জটা আছে কিনা ব্রেস্টে, এটা আমরা দেখবো। নিপেলটা দেখবো ক্র্যাক ও ডিপ্রেসড কিনা, অ্যান্ড স্কিন কন্ডিশন অফ দ্য অ্যারিওলা। আমরা যদি ক্র্যাক নিপেল হয় তাহলে এটাও আমরা
একটু খেয়াল করব। আর ডিপ্রেসড নিপল হইলে আমরা প্রতিদিন তাকে বলবো টয়লেটে যেয়ে সে নিপলটা একটু উপরের দিকে ধরে আস্তে আস্তে করে ম্যাসেজ করবে, যাতে তার নিপলটা ঠিক হয়, বাচ্চাটা ব্রেস্ট ফিড করতে পারবে। নাও obstetrical examination আমরা টোন অফ দ্য অ্যাবডোমিনাল মাসেল দেখতে পারবো, প্রেজেন্স অফ এনি ইনসিশন আর স্কার অর প্রেজেন্স অফ হার্নিয়েশন এন্ড স্কিন কন্ডিশন ইন দ্য অ্যাবডোমেন। তারপর আমরা হাইট অফ ইউটেরাস দেখব। এটা আমরা কোথায় দেখব? ইউটেরাস ইজ জাস্ট পালপেবল ওভার দ্য সিম্পাইসিস পিবিস এট 12 উইকস। আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, এই যে এটাতে, এই যে 12 উইকসে আমরা কোথায় পাবো হাইট অফ ইউটেরাস? অ্যাবভ দ্য সিম্পাইসিস পিবিস। এরপরে আমরা সিম্পাইসিস পিবিস থেকে আম্বিলিকাসে যদি একটা লাইন ড্র করি, তাহলে আমরা at the middle of the umbilicus and symphysis pubis এটা আমরা পাবো 16 উইকস। এরপরে আমরা এই জায়গাটুকু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যদি আম্বিলিকাসের উপরে আমাদের ডান হাতের 3 আঙ্গুল রাখি এবং মিডল আঙ্গুলটা হবে জাস্ট অ্যাবাভ দ্য আম্বিলিকাস, তাহলে আমরা আমাদের ইন্ডেক্স ফিঙ্গারের আপার লেভেল অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গারটা হবে at the level of 20 upper level of the index finger হবে 20 weeks, at the umbilicus হবে 22 weeks and upper margin of the ring finger হবে 24 weeks। বুঝাতে পারলাম আমি? আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি যদি আমাদের ডান হাতের 3 ফিঙ্গার যদি আমরা রোগীর আম্বিলিকাসের উপর রাখি এবং মিডল ফিঙ্গারটা হবে আম্বিলিকাসের উপরে, জাস্ট অ্যাবাভ দ্য আম্বিলিকাসে হবে মিডল ফিঙ্গার। এখন আমরা যদি ইউট্রাস পালপেবল হয় আপার মার্জিন অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার, তাইলে এইটা হবে 20 উইকস। at the level of the umbilicus হবে 22 weeks আর আপার মার্জিন অফ দ্য রিং ফিঙ্গার হবে 24 weeks। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন যদি আমরা আম্বিলিকাস থেকে সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত একটা লাইন ড্র করি, সেই ক্ষেত্রে এবং সেই লাইনটাকে যদি আমরা 3 ভাগ করি, লোয়ার 1/3 হবে, আপার মার্জিন অফ দ্য লোয়ার 1/3 হবে 28 উইকস, upper margin of the lower 2/3 হবে 32 weeks and at the level of the symphysis হবে 40 weeks। আবার একটু সরি, আবার একটু বলবেন? 36 weeks হবে, ওটা 36 weeks হবে। এবং হ্যাঁ বলেন। এটা একটু আবার একটু বলবেন, এটা একটু আবার একটু বলবেন? আচ্ছা, এখন আম্বিলিকাস থেকে যদি সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত আমরা একটা লাইন ড্র করি এবং এই লাইনটাকে আমরা 3 ভাগে ভাগ করি, লোয়ার মার্জিন অফ দ্য আপার 1/3 হবে 28 উইকস। বুঝতে পারলাম? জি ম্যাডাম। তারপরে আপার মার্জিন অফ দ্য আপার 2/3 হবে 32 উইকস আর এট দ্য লেভেল অফ দ্য সিম্ফাইসিস পিউবিস হবে 40 উইকস। 40 উইকসে আমরা আরো নিচে পাবো 36 উইকস আর 40 উইকসে আর একটু নিচে চলে যাবে। আমার কাছে দেখা গেল যে সে যখন 36 উইকে আসছিল, আমি দেখলাম যে তার এট দ্য লেভেল অফ দ্য সিম্ফাইসিস পিউবিস এ ছিল, কিন্তু সে পরের সপ্তাহে আসছে, সে তার দেখা গেছে হাইট অফ ইউটেরাস ম্যাডাম কম। হ্যাঁ ম্যাডাম সিম্পাইসিস পিউবিস ম্যাডাম জিফয়েড প্রসেস হবে, জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, এক্সট্রিমলি সরি, জিফয়েড প্রসেস, এক্সট্রিমলি সরি, জিফয়েড প্রসেস। দেখা গেল যে জিফয়েড প্রসেসে আমরা, সে আমার কাছে গত সপ্তাহে আসছিল, তখন আমার হাইট অফ ইউটেরাস ছিল 36 উইকসে, কিন্তু পরের সপ্তাহে সে যখন আসলো, পরে 2 সপ্তাহ পরে বা অথবা 40 উইকসের দিকে, 39 উইকসে সে আমার কাছে যখন আসলো, দেখলাম যে আমার হাইট অফ ইউটেরাস 34, যে দেখেন 34 উইকসে, হ্যাঁ উইকসের কাছাকাছি চলে আসছে। কেন সেটা? এটা হলো হেড এঙ্গেজ হয়ে হেডটা নিচে নেমে গেছে। বুঝাতে পারলাম? ছবি দেখে মনে হচ্ছে না যে 40 উইকসে আমরা আরো উপরে পাবো, কিন্তু তা না, আমরা কিন্তু 40 উইকসে 34 উইকসের লেভেলে পাই। এটা কেন? এটাও যে হেড
ব্রিম দিয়ে ঢুকে গেছে, বুঝাতে পেরেছি? হ্যাঁ, জি এটা ম্যাডাম, এখানে জি হেড ম্যাডাম। এঙ্গেজ হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা ম্যাডাম জিনিস হয় জি। যেটা ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য বাচ্চা তো তখন ওই ফুল টার্মে একটু ওয়েট আরো একটু বাড়ে, এই জন্য সেজন্য মনে হয় একটু নিচে নামে নাকি ম্যাডাম? না, আমরা ওইটা বলি না, আমরা তো হেড এঙ্গেজটাকে আমরা ইম্পর্টেন্ট দিই। হেড জি ম্যাডাম, এঙ্গেজ হওয়ার ঠিক জন্যই আছে। নিচে নেমে গেছে, এইটাই মানে। আর এমনি তো বাচ্চা বড় হইলে তো সেই ক্ষেত্রে আমরা পেটটা অনেক বড়ই দেখি, যে অন্যান্য মাদের চেয়ে যখন বাচ্চা বেশি বড় হয়ে যায় দেখি তো ওর মানে হাইটোপিট্রাস বেশি। ওইটা তো আমরা প্রথম থেকেই, যে যখন আমার কাছে আসবে দেখা গেল যে 28 উইকস থেকে আমি দেখবো যে ওর পেটটা অনেক বড়, সেক্ষেত্রে দেখা গেল আমাদেরকে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে এবং ওর ব্লাড সুগারটা দেখতে হবে যে বাচ্চা বড়। আমরা কখনোই মানে ম্যাক্রোসোমিয়া ম্যাক্রোস্কোমিক বেবি আমরা আশা করি না। আমরা সবসময় চাই বাচ্চাটা 2.5 থেকে 3.2 কেজি এর মধ্যে থাকলে আমরা খুব ভালো থাকি। কিন্তু যখনই 3.5 কেজির উপরে বাচ্চা হয়ে যায় আমাদের তখনই একটু ভয় হয় যে মায়ের ডায়াবেটিস আছে কিনা, এই জিনিসগুলা। আচ্ছা, এই কথাগুলো আমি পরে আসতেছি। বুঝাতে পারছি? এতটুকু ক্লিয়ার? জি, জি ম্যাডাম। আচ্ছা, এখন রুটিন ইনভেস্টিগেশন আমরা কি করব? আমাদের কাছে যখনই আসবে একদম বুকিং এর সময় আমরা তার হিমোগ্লোবিন, হেমাটোক্রিট, আরএইচ, এবিও আরএইচ টাইপিং, ব্লাড গ্লুকোজ এবং ভিডিআরএলটা আমরা করব। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে সেরোলজি অ্যান্টিবডি স্ক্রিনিং ইজ ডান ইন সিলেক্টেড কেসেস। হোয়াট আর দ্যাট সিলেক্টেড কেস? আরএইচ নেগেটিভ মাদার যারা, তাদেরকে আমরা অ্যান্টিবডিটা করাবো। হ্যাঁ, এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে অ্যান্টিবডিটা আমরা কখন করাবো? অ্যান্টিবডি আমরা প্রথম যখন আরএইচ নেগেটিভ মাদার আসবে আমাদের কাছে তখনই আমরা আরএইচ নেগেটিভ মাদার আসলেই আমরা প্রথমে কি করব? হাজবেন্ডের ব্লাড গ্রুপটা টেস্ট করাবো। হাজবেন্ড যদি আরএইচ নেগেটিভ থাকে তাহলে আমাদের চিন্তার কম, কিন্তু আরএইচ পজিটিভ যখন হাজবেন্ড হবে তখনই আমাদের তার অ্যান্টিবডি টাইটারটা করতে হবে। ঠিক আছে? দেন ইউরিনের আমরা প্রোটিন, সুগার, পাসেল দেখব। If significant proteinuria is found, clean catch specimen of midstream urine are collected for culture and sensitivity test. কারণ ইউটিআইটা খুব কমন প্রেগনেন্সিতে, এজন্য আমরা এটা একটু খেয়াল রাখবো। To collect the midstream urine, the patient is advised to clean the vulva and to collect the urine in a clean container during the middle of the act of menstruation. Presence of nitrates and leukocyte esterase by dipstick indicate urinary tract infection. ডিপিস্টিক গুলো আমাদের নাই, কিন্তু অনেক এফডব্লিউসি গুলাতে ডিপিস্টিক থাকে, এই জন্য ডিপিস্টিকের কথা বলা হয়েছে এখানে। নেক্সট স্লাইডে যাই না, এরপরে আমরা আচ্ছা, cervical cytology study by perpendicular stain has become a routine in many clinics. আমাদের দেশে এখনো হয় নাই, বাইরে অনেক জায়গায় হয়। আমরা প্রেগনেন্সির পরে আমরা সার্ভিক্যাল সাইটোলজিটা করি। নাও আল্ট্রাসাউন্ড এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ট্রিমিস্টার স্ক্যান আইদার ট্রান্স অ্যাবডোমিনাল ও ট্রান্স ভাজাইনাল। আমরা সাধারণত ট্রান্স অ্যাবডোমিনালটাই বেশি প্রেফার করি। To detect the early pregnancy, accurate dating, number of the fetus, gross fetal anomalies, or any uterine or adnexal pathology. আচ্ছা, রুটিন আল্ট্রাসাউন্ড, না ঠিক আছে, রুটিন
আচ্ছা, রুটিন আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন হচ্ছে আম, খুবই ইম্পর্টেন্ট। আমরা বললাম যে একদম আহ, যখনই আমার কাছে আসবে বুকিং এ রুটিন আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন করতে হবে। কারণ এই আমরা বলি যে কেন এত আর্লিতে কেন আমরা এটাকে বেশি প্রেফার করি, কারণ পেশেন্টের অনেক সময় হিস্ট্রিতে যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি দেয় সেইটার সাথে অনেক সময় তার এলএমপি করে না। সেই ক্ষেত্রে আমরা আর্লি আল্ট্রাসাউন্ডে যে ইডিটিটা আসে এই ইডিটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে পরবর্তী আমরা যেমন 34 উইকস এর আল্ট্রাসোনোগ্রামকে আমরা খুব একটা ইম্পর্টেন্স দেই না, ওই সময়ে ডেটটাকে ইম্পর্টেন্স দেই না, কিন্তু অন্যগুলা ইম্পর্টেন্ট। কিন্তু ডেটের জন্য আমরা আর্লি আল্ট্রাসাউন্ড স্ক্যানটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকুরেট ডেটিং। তারপর নাম্বার অফ দ্য ফিটাস, গ্রস ফিটাল অ্যানোমালিস। এখন অ্যানোমালি স্ক্যান এখন রুটিনলি আমরা করি 18 to 20 উইকস এর মধ্যে অ্যানোমালি স্ক্যানটা ভালো হয়। এই জন্য আমরা বলি 18 to 20 উইকসে। এখন মারাই আসা বলে যে ম্যাডাম আমি একটু অ্যানোমালি স্ক্যানটা করব। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে 18 to 20 উইকস এর মধ্যে অ্যানোমালি স্ক্যানটা ভালো হয়। আচ্ছা, এরপরে আমাদের অ্যানোমালি স্ক্যানে আমরা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। হ্যাঁ জি, কিছু বলবেন? অ্যানোমালি হ্যালো, স্ক্যান কি ম্যাডাম? অ্যানোমালি কি টিভিএস করতে হয়? অ্যানোমালি স্ক্যান না না না, টিভিএস আমরা কি ট্রান্স অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা লিখে দেই অ্যানোমালি স্ক্যান 4D, ওটা হবে 4D। আমরা আসলে ট্রান্সভ্যাজাইনাল না না, ট্রান্স অ্যাবডোমিনাল আচ্ছা টিভিএস আচ্ছা না। আচ্ছা টিভিএস না, আমরা টিভিএসটাকে প্রেফার করি না, কারণ অনেক সময় দেখা যায় যে লো লাইং প্লাসেন্টা বা এই জিনিসগুলার জন্য টিভিএসটা আমরা প্রেফার করি না। আমরা ট্রান্স অ্যাবডোমিনালটাই বেশি প্রেফার করি। ট্রান্স অ্যাবডোমিনালেই করবে, 18 to 20 উইকসে অ্যানুয়ালি স্ক্যানটা করবে। এটাতে আমরা কোনো কার্ডিয়াক কোনো অ্যানোমালি আছে কিনা এটা আমরা পারি। এখন আমরা কেন 18 to 20 উইকসে আমরা কেন বলি যে অনেকে দেখা যায় যে এত বেশি অ্যানোমালি যে পেশেন্ট বলে যে ম্যাডাম তাইলে আমি টার্মিনেশন চাই। সেই জন্য আমরা 18 to 20 উইকসে অ্যানোমালি স্ক্যানটা করব। তারপর প্লাসেন্টাল লোকালাইজেশনটাও আমরা এই সময় দেখতে পারি। এখন রিপিটেশন অফ দ্য ইনভেস্টিগেশন, হিমোগ্লোবিন ডিস্ট্রিবিউশন ইজ রিপিটেড 28 and 36 weeks. Urine is tested for protein and sugar at every antenatal visit. আরেকটা জিনিস, আমরা যেই মায়েদের সুগার র্যান্ডম ব্লাড সুগার বেশি থাকবে আমরা কিন্তু এখন HbA1c-টা করি। আমরা একদম এখন HbA1c-টাই দিয়ে দেই। এখন অ্যান্টিনেটাল অ্যাডভাইস গুলো আমরা কি দেব? ডায়েট। ডায়েট কেন দিব আমরা? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে না কি? হ্যাঁ, ম্যাডাম অনেকের রেজিস্ট্রেশন শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অনেকে, হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ম্যাডাম ম্যাডাম আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকের যেটা এই থাকে যে জেস্টেশনাল এই ডায়াবেটিস। হ্যাঁ মানে প্রেগনেন্সির জন্যই তার ডায়াবেটিসটা, প্রেগনেন্সি হ্যাঁ, যখন ডেলিভারি হয়ে যাবে তার ডায়াবেটিসটা চলে যাবে। হুম। এক্ষেত্রে ম্যাডাম HbA1c করা খুবই ঠিক হবে ইম্পর্টেন্ট। নাকি শুধু শুধু র্যান্ডম না ব্লাড না না সুগার না না করলে না পরে না চলবে? না 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 না, অবশ্যই HbA1c-টা আমরা ধরেন দেখব। ধরেন সে ফার্স্ট আমার কাছে ভিজিটে আসছে 2 মান্থস এর সময়, সে আমার কাছে ফার্স্ট অ্যান্টিনেটাল চেকআপে আসছে। এখন কত উইকসে? HbA1c করলে কত পরে উইকসে? আমরা কি সঠিক রেজাল্টটা পাবো? যদি
কত 8 উইকস উইকসে আসলো আসছে আপনার কাছে? ধরেন 8 উইকসে 8 8 উইকস। উইকসে। হ্যাঁ, আমরা HbA1c টা কেন করি? HbA1c টা আপনাকে আগের 3 মাসের হিস্ট্রি বলে দিবে। সেটা তো বুঝতে জানি পেরেছি? ম্যাডাম, কিন্তু হ্যাঁ। যেটা হচ্ছে ডায়াবেটিসটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। হুম। তার আগে ডায়াবেটিস ছিল না, এখন তার গর্ভবতী হওয়ার জন্য তার ডায়াবেটিস হয়েছে, এবং সে 8 উইকসের সময় আমার কাছে ফার্স্ট অ্যান্টেনাটাল চেকআপে আসছে। এখন তাকে কি HbA1c টা তার জন্য সিগনিফিকেন্ট বেশি হবে নাকি র্যান্ডম ব্লাড সুগারটা, সেটাই আমি আমি জানতে চাচ্ছি। র্যান্ডমটাও করাবো, HbA1c টাও করাবো। ঠিক আছে ম্যাডাম। জি দুইটা জি করে জি আমি কোরিলেট করব। হ্যাঁ, জি, ঠিক আছে। ঠিক আছে। জি। জি। আচ্ছা, এখন ডায়েটটা আমরা আচ্ছা, ডায়েট হচ্ছে কেন আমরা দিব যে ডিউরিং প্রেগনেন্সি শুড বি অ্যাডিকুয়েট টু প্রোভাইড গুড মেন্টাল হেলথ, অপটিমাল ফিটাল গ্রোথ, স্ট্রেংথ অ্যান্ড vitality required during labor, and also for successful lactation. During pregnancy, there is increased calorie requirement due to increased growth of the maternal tissue, fetus, placenta, and increased basal metabolic rate. এই জন্য তাকে 300 ক্যালোরি বেশি নিতে হবে over the non-pregnancy state during the second half of the pregnancy. Generally, that during pregnancy should be a woman's choice as regards the quantity and type. Women with normal BMI should eat adequately so as to gain the optimal weight 11 kg. তার মানে তার পুরো প্রেগন্যান্সিতে 11 কেজি ওয়েট বাড়বে। এক্সেসিভ ওয়েট গেইন ইনক্রিজ দ্য অ্যান্টিপার্টাম অ্যান্ড ইন্টারপার্টাম কমপ্লিকেশন ডিউরিং ফ্যাটাল ম্যাক্রোসোমিয়া। ওই যেটা আমি বললাম যে বেবি ওয়েটটা যদি বেশি হলে আমরা ভয়। আচ্ছা, the pregnancy diet ideally should be light, nutritious, easily digestible, and rich in protein and minerals and vitamins. Dietetic advice should be given with due consideration to the socioeconomic condition, food habit, and taste of the individual. The instruction about the diet should be reasonable and realistic to individual women. যেমন ওই যে আমি বলেছিলাম লো সোশিওইকোনমিক কন্ডিশন থেকে যদি একটা মা আসে, তাকে তো আমি যদি বলি যে আপনি প্রতিদিন ডিম খাবেন একটা করে, সে কিন্তু খেতে পারবে না। সেজন্য তাকে আমি ডিমের সমপরিমাণ ক্যালোরি যেখান থেকে পাবে আমি তাকে সেই খাদ্যগুলাই তাকে খেতে বলবো। তার মানে ইট শুড বি রিলেটেড টু হার সোশিওইকোনমিক কন্ডিশন। সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল থেরাপি আমরা কি দেই? আমরা 16 উইকস এর আগে আমরা দিব ফলিক অ্যাসিড দিব। 16 উইকস এর পরে আমরা কি দিব? ফেরাস সালফেট দিব। কয়টা ট্যাবলেট? 1 tablet of ferrous sulfate containing 60 milligram of elemental iron is enough. The dose should be proportionally increased with lower hemoglobin level of 2 to 3 tablets a day. 3 tablets providing 45 milligram of absorbable iron. As the essential আচ্ছা, এইটা গেল আয়রনের কথা। তাইলে আমরা আয়রন দিব। আর 16 উইকস এর আগে দিব ফলিক অ্যাসিড। এই কথাটা যদিও এখানে উল্লেখ করা হয় নাই, কিন্তু 16 উইকস এর আগে আমরা ফলিক অ্যাসিড দিব। ট্যাবলেট ফলিক অ্যাসিড হিসেবেই পাওয়া যায়। 1 ট্যাবলেট TDS অথবা BD দিব। 16 উইকস এর পরে, কারণ 16 উইকস এর আগে পেশেন্টের এত ভমিটিং থাকে, নসিয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ফলিক অ্যাসিডটাই দিব। আয়রন গুলা জিআই ট্র্যাক্ট আপসেট করে, সেজন্য আমরা 16 উইকস এর পরে আয়রন দিব। আচ্ছা, তারপর আমি দিব সাপ্লিমেন্টারি ভিটামিন দিব আর ক্যালসিয়াম দিব ফ্রম দ্য 20 উইক অনওয়ার্ড। এখন অবশ্য ক্যালসিয়ামের কথা বলে যে আরো আগের থেকে আমরা দিতে পারি 500 milligram of calcium tablet twice daily আমরা দিতে পারি। আমরা এখন 12 উইকস থেকেই দেই, কারণ এখন বলে যে ক্যালসিয়াম প্রিএক্লাম্পসিয়াটাকে অনেক সময় ক্যালসিয়াম দিয়ে দেখা গেছে যে তাদের প্রিএক্লাম্পটিক যে কন্ডিশন গুলা কম হয়। এখন অ্যান্টিনেটাল, হ্যাঁ সাউন্ডটা এত ডিস্টার্ব করতেছে।
জিঙ্ক সাপ্লিমেন্ট, জিঙ্ক জিঙ্ক ম্যাডাম, সাপ্লিমেন্ট জিঙ্ক সাপ্লিমেন্টের কথা বলছি, জিঙ্ক। না, আমরা তো জিঙ্কটা দেই না, আমরা ফলিক অ্যাসিডটাই দেই আর হচ্ছে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম। আচ্ছা, সঞ্জীব এখন ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? না না, সঞ্জীব ভাইটা শুনতে পাচ্ছিলাম না, ওটাই বললাম আর কি ম্যাডাম। এই ও ভাইয়া যদি দরকার হয় মেসেজ লিখতে পারবে, মেসেজ করতে আচ্ছা, পারে, তাহলে আমি হয়তো কোনো ইয়ে- আমি কিন্তু উনি জিঙ্কের কথা বললো, আমরা কিন্তু জিঙ্ক দেই না। জিঙ্ক আমরা মনে হয় বাচ্চাদেরকে দেয় পেডিটেশনে, কিন্তু আমরা জিঙ্ক ট্যাবলেট তো দেই না, ফলিক অ্যাসিড দেই। আয়রন আর ফলিক অ্যাসিড, আয়রন আর হ্যাঁ, ফলিক অ্যাসিড প্রেগন্যান্সিতে হ্যাঁ, স্যার। ফলিক অ্যাসিড দেই আমরা 16 উইকস এর আগে দেই। জি স্যার, ওই অ্যানোমালি যাতে ফিটাল অ্যানোমালি না হয় ম্যাডাম, প্রিভেন্ট অ্যানোমালি, নিউরাল ডেভেলপমেন্ট। ফলিক অ্যাসিডটা তো আমরা বলি এখন যে কনসেপ্ট যারা ওই যে নর্মাল অবস্থা যেতে হবে, প্ল্যান ফর প্রেগন্যান্সি, প্ল্যানিং ফর প্রেগন্যান্সি পিরিয়ডে দিতে হবে ম্যাডাম। দিতে হবে যখন সে জি, কনসেপ্ট করার চিন্তা প্ল্যান ভাবনা করবে। করতেছে, আমরা জি তখন ম্যাডাম, থেকেই ফলিক অ্যাসিডটা দিই। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, এখন রেস্ট অ্যান্ড স্লিপ। রেস্ট সে সারাদিনে 2 ঘন্টা রেস্ট নেবে আর রাতে 8 ঘন্টা ঘুমাবে। বাউল বাউল তার এমন খাদ্য, তাকে অ্যাডভাইস করতে হবে এমন খাদ্য খাওয়ার যেটা তার বাউল রেগুলার বাউল মুভমেন্টটা হয়, যেমন সে রেগুলার ডায়েট টেকিং প্লেন্টি অফ ফ্লুইডস অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড মিল্ক খাবে। আচ্ছা, তারপরে হচ্ছে বাথিং, শি শুড বি টেক ডেইলি বাথ। Clothing, shoes and belts. Patient should wear loose but comfortable garments. High heel shoes should be avoided in advanced pregnancy. তারপর constriction belt should be avoided. অনেকে বেল্ট পরবে কিনা জিজ্ঞেস করে, আমরা বেল্টটাকে বেল্ট অ্যাভয়েড করবে। Dental care important. Care of the breast engorgement may cause discomfort during pregnancy. A well-fitting brassiere can be given, can give relief, and she should advise to wear well-fitting brassiere. Coitus, generally coitus is not restricted during pregnancy, কিন্তু আমরা বলি যে আর্লি প্রেগন্যান্সিতে কয়টাস, যাদের হিস্ট্রি অফ মিসক্যারেজ আছে তাদেরকে আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড অক্সিটোসিন উইথ কয়টাস মে কজ ইউটেরাইন কন্ট্রাকশন। সেজন্য আমরা বলি যে যাদের মিসক্যারেজের হিস্ট্রি আছে এবং প্রিটার্ম লেবারের হিস্ট্রি আছে তাদেরকে আমরা অ্যাভয়েড কয়টাস। Antenatal travel during antenatal period, travel by vehicle having reached jerk is better to be avoided, especially in the first trimester and the last 6 weeks. The long journey is preferable to be limited to the second trimester. The rail route is preferable to the bus route. Travel is in pressurized aircraft is safe for up to 36 weeks. Air travel is contraindicated in cases of with placenta previa, preeclampsia, severe anemia, and sickle cell disease. Prolonged sitting in a car or airplane should be avoided due to the risk of venous stasis and thromboembolism. The seat belt should be under the abdomen. Smoking and alcohol, অবশ্যই আমরা না করব স্মোকিং এন্ড অ্যালকোহল নিতে, কারণ নর্মাল মানুষের স্মোকিং ইজ হ্যাজার্ডাস ফর হেলথ, আমরা জানি। দেন immunization during pregnancy is a routine for tetanus. Others are given when an epidemic occurs or traveling to an endemic zone or for traveling overseas. লিপ ভ্যাকসিন, রুবেলা, আমরা জানি তো লিপ ভ্যাকসিন কোনগুলা, 5টা, রুবেলা, মিজেস, মাউস, ভেরিসেলা এন্ড ইয়েলো ফিভার, এগুলো হচ্ছে দিবে না, কন্ট্রাইন্ডিকেটেড।
rabies, hepatitis A and B vaccine and toxoid can be given in a non-pregnant state. কিন্তু তারপরও এমন কোনো সার্কামস্টেন্সেস যেখানে অ্যারাইভ করে, যেমন গতবার করোনার সময় আমাদের কাছে অনেক মায়েরা আসছে যে ম্যাডাম আমি কি করোনার টিকা নিব, এবং করোনার টিকাগুলা ওই যে আন্ডারটেকিং নিয়ে তারপরে করোনার টিকা দেওয়া হয়েছে রুগীদের কাছ থেকে। ওরা নিজেরাই লিখে দিছে যে কোনো রিস্ক থাকলে তার দায় দায়িত্ব তাদের, এরকম ভাবেই তাদেরকে টিকা দেওয়া হয়েছে। সেজন্য রিস্ক অর বেনিফিট অ্যাসেসমেন্ট শুড বি মেড বিফোর মেকিং এ ডিসিশন। হ্যাঁ, সেটা আমরা ডিসিশন নেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে রিস্ক বেশি না বেনিফিট বেশি। এখন ইমিউনাইজেশন এগেইনস্ট টিটেনাস, আমরা বলি যে 16 উইকস এর পরে আমরা টিটির টিকা দিব। আমরা এখন কিন্তু চেম্বারেই টিটি টিকা দেওয়া হয়, 16 উইকসে একটা দিব, আর আমরা 1 মাস পরে ঠিক আরেকটা টিকা দিব। আর যদি দেখা গেল যে ফর ওমেন হু আর ইমিউনাইজড ইন দ্য পাস্ট, তাদেরকে আমরা একটা বুস্টার ডোজ দিয়ে দিব 0.5 ml IM, এবং সবসময় তো আমরা জানি যে IM দিতে হবে। ক্লিয়ার টিটানাস সম্বন্ধে? এটা অনেকেই জানতে চায় ইমিউনাইজেশন শিডিউলটা, যে প্রেগন্যান্সিতে কখন দিব। আচ্ছা, এরপরে আমরা আসি ড্রাগ। Almost all the drugs given to the mother will cross the placenta to reach the fetus. The possibility of the pregnancy should be kept in mind while prescribing drugs to any woman of reproductive age. শুধু প্রেগনেন্সি না, রিপ্রোডাক্টিভ এজে আমাদেরকে চিন্তা ভাবনা করে ড্রাগটা দিতে হবে, কারণ সে কোন মাসে কনসিভ করবে এইটাও মাথায় রাখতে হবে। দেখা গেল যে অনেক মা আয়সা বলে যে আমি বাচ্চা নিতে চাই, ওই সময় সে আয়সা বলল যে তার PID সমস্যা। সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই মাসে যদি সে বাচ্চা নিতে চায় এবং তার দেখা গেল যে PID সমস্যা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেট্রোনিডাজল প্রেসক্রাইব করি না। সেই জন্যই আমাদের রিপ্রোডাক্টিভ এজেই আমাদেরকে যে কোনো ড্রাগ প্রেসক্রাইব করার সময় আমাদের মাথায় থাকতে হবে। নাও দ্য জেনারেল অ্যাডভাইস। এখন জেনারেল অ্যাডভাইস, আমাদের মনে হয় সময়ও কম, আমরা একটু তাড়াতাড়ি আগাই। আমাদের জেনারেল অ্যাডভাইসের মধ্যে কি করতে হবে, আমাদেরকে তাদেরকে বলতে হবে যে তুমি রেগুলার আমার কাছে ভিজিটে আসবা, এবং তুমি কোনো সমস্যা হইলেই, তুমি আনটোয়ার্ড সিমটম দেখা দিলেই তুমি আসবা, যেমন ইন্টেন্স হেডেক, ডিস্টার্ব স্লিপ, রেস্টলেসনেস, ইউরিনারি ট্রাবল, ইপিগ্যাস্ট্রিক পেইন, ভমিটিং, স্ক্যান্টি মিচুরেশন। এইগুলো তো হচ্ছে ডেঞ্জার সাইন। আর তার যদি প্রেগনেন্সির লেবারের কোনো সাইন সিমটম দেখা যায়, সেই ক্ষেত্রেও সে আমাদের সাথে যোগাযোগ করবে। যেমন পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন অ্যাট ইন্টারভেলস অফ 10 মিনিটস যদি আসে, বারবার পেইনটা আসে, সে আমার সাথে দেখা করবে। এবং এই ব্যথাটা যদি 1 ঘন্টা পর্যন্ত থাকে, তাহলে ধরে নিতে হবে তার অনসেট অফ লেবার স্টার্টস। তারপরে সাডেন গাশ অফ ওয়াটারি ফ্লুইড পার ভাজানা, প্রিমেচুর রাপচার অফ দ্য মেমব্রেন, অ্যাক্টিভ ভাইজানাল ব্লিডিং, এই জিনিসগুলো থাকলে সে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে। দিজ আর অ্যাবাউট অ্যান্টিনেটাল কেয়ার। এই পর্যন্ত আমার সেশনে কি কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, আমাকে কি শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাডাম, জি বলেন। মাইকের এত সমস্যা, আমার তো মনে হয় আমারটাই না। কমপ্লিকেশন নিয়ে আসে, যেমন ধরেন স্কিন ডিজিজ নিয়ে আসে, আমারটাই সমস্যা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে এখন।
স্কিন ডিজিজের সমস্যা নিয়ে আসলে স্কিন ডিজিজের সমস্যা নিয়ে আসলে তারপরে ম্যাডাম কেউ কেউ আরটিআই বা এসটিআই নিয়ে আসে, এর জন্য কি কোনো ট্রিটমেন্ট আমরা তখন রিকমেন্ডেড, নাকি অন্যভাবে সেটা ম্যানেজ করব, আমার কোনো পরামর্শ আমার দিব? মনে হয় কি আসলে রেফার করে দেওয়াই ভালো। আমি যেমন আমার কাছে যদি আসে এরকম ক্ষেত্রে, হ্যাঁ, তবে যেমন মানে কি বলবো, ডেঞ্জারাস যদি না হয়, যেমন যদি দেখে যে তার স্কিনের সমস্যা খুব বেশি না, আমি তাইলে ট্রিটমেন্ট দিয়ে দেই। দেখা গেল যে একবার দুইবার ট্রিটমেন্ট দেওয়ার পর সে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমি তাকে বলি যে তুমি একটা চর্মরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করো। কিন্তু যেই কমপ্লিকেশন গুলা যেমন ইউটিআই, এইটা তো আর আমি পাঠাবো না, ইউটিআই ট্রিটমেন্ট আমি নিজেই করে করব, সেই ক্ষেত্রে আমরা নিজেরাই দেই ট্রিটমেন্ট। আমার আমার একটা কোশ্চেন ছিল ম্যাডাম। জি ম্যাডাম, বলেন স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ম্যাডাম, জি যেটা বলেন। হচ্ছে যে ম্যাডাম দেখা গেল যে ওই যে আমরা যদি দেখি যে একজন কাপল বা একজন পেশেন্ট আমাদের কাছে আসলো, হ্যাঁ, তো হুম, ম্যাম আমরা যখন তাকে যে নর্মালি দেখা গেছে তাকে থাইরয়েড টেস্ট দিচ্ছি বা আমরা তার একটা আলট্রাসাউন্ড করতেছি বা একটা টিভিএস করতেছি, মানে যে সে হচ্ছে যে একটা প্ল্যানিং প্রেগনেন্সি করতে চাচ্ছে, হ্যাঁ। তো হুম, ম্যাম এখন সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আসলে ম্যাম আমি যদি একটু ট্রুলি বলি যে জি, আহ একজন পেশেন্ট যখন কোনো বিজি একজন ডক্টরের কাছে যায় বা গাইনোকোলজিস্টের এর কাছে যায় ম্যাম, তখন দেখা যায় যে তারা আসলে ম্যাম ওই কাউন্সিলিং করলে ম্যাম কিছু কিছু জায়গায় পেশেন্টের কোয়েশ্চেন থাকে, সেগুলো পেশেন্ট হয়তো বা ক্লিয়ার হতে পারে না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই ম্যাম, যে হুম, দেখা বলুন। গেল টিভিএস এ একটা পেশেন্টের পিসিও ধরা পড়লো, ম্যাম জি, সে প্রাইমারি স্টেজে বা এরকম ইসে আছে। তো সাধারণত দেখা যায় যে আমরা তো ম্যাম যখন এই ট্রিটমেন্ট গুলো দেয় আসলে এজ এ জিপি হিসেবে ম্যাম, যেহেতু সে কনসিভ করতে যাচ্ছে, বাচ্চা নিতে যাচ্ছে, তাকে আমরা কিভাবে একটু ম্যাম তাকে আশ্বস্ত করবো বা একটু এনশিওর করবো যে না, সাধারণত পিসিওতে মনে করে যেটা আসলে ম্যাম একদম অনেক বড় কিছু হয়ে গেছে বা তারা মানে আমি এরকম ফেস করছি যে তখন আচ্ছা, তারা এরকম জানতে চায় যে মানে তাকে কিভাবে করে না সে বাচ্চা নিতে পারবে বা কিভাবে কি ম্যাম, এগুলো একটু যদি বলতেন ম্যাম যে হ্যাঁ, আসলে কিভাবে এটা কি। সেটা আসলে আমি তো গাইনির না, কেসটা তো হ্যাঁ গাইনির, তো যাই হোক আমি একটু বলি। হ্যাঁ 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 সেটা হলো যখনই হ্যাঁ একটা আম, মা আমার কাছে আসবে, আমি অবশ্যই তাকে কাউন্সেলিং করব, এনশিওর করব যে আপনি ধৈর্য ধরেন, আপনি একটা ট্রিটমেন্ট দিবেন। যেমন আপনার কাছে আসলো পিসিওর, পিসিওর কিন্তু এখন অনেক হ্যাঁ, ট্রিটমেন্ট বের হয়েছে। ভালো ট্রিটমেন্ট আপনি আছে ম্যাম, ওগুলা হ্যাঁ। আপনি ওগুলা দিয়ে ট্রিটমেন্ট দিবেন, দিয়ে তাকে বলবেন যে ধৈর্য ধরতে হবে। আপনি কম কম করে হোক, আপনাকে 6 মাস তো ধৈর্যই ধরে আপনি জি জি ওষুধগুলা খান। তারপরে যদি তার না হয় তাহলে আপনি তাকে রেসপেক্টিভ ডাক্তারের কাছে পাঠাবেন। কিন্তু জি আপনি এটা ঠিক। প্রথমে কাউন্সিলিং, আমি বলি না যে প্র্যাকটিস, কিন্তু মানে আপনি চাইলেই খুব ভালো আপনার ডিলিংস হইতে পারে। আপনার কাউন্সিলিং, আপনার মোটিভেশন, হ্যাঁ, আপনার কাছে একটা মা বললাম না 10 বার আসছে আপনার কাছে, তারপরে 11th টাইমে যখন সে আসলো, তাকে আপনি তার নাম জিজ্ঞেস করলেন, সে কিন্তু খুশি হবে না। জি হ্যাঁ, সেই জন্য রুগীরা আমি দেখছি আমার কাছে যারা আসে, আমি বলি তো কি রুমা কেমন আছো, ভালো, এত খুশি হয় যে ম্যাডাম আপনি আমার নাম মনে রাখছেন। তো এই জি জি ম্যাম, জিনিসগুলো কাউকে নাম ধরে ডাকলে সে অনেক অনার্ড ফিল হ্যাঁ, করে যে আসলে সেই না জন্য আমাকে একদম হচ্ছে আপনার, যে সম্বোধন করে ডাকছে। হ্যাঁ, আপনাকে এনশিওর করতে হবে যে পিসিও তো অনেক ট্রিটমেন্ট বের হয়েছে, আপনি জি ধৈর্য জি জি ধরেন, ম্যাম, আপনার বাচ্চা হবে, ঠিক আছে। জি জি ম্যাম, আর জি। যেটা আমি আরেকটা কথা, আমি আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই, এই যে থাইরয়েডের টেস্ট গুলা কিন্তু এখন আমরাই দেই। যেমন এখন কিন্তু গ্রামে তো আর ওরা করবে না, কিন্তু আমরা যখন এডুকেটেড পেশেন্ট আসে আমাদের কাছে, ওরা কিন্তু নিজেরাই বলে যে ম্যাডাম থাইরয়েডের টেস্টটা কি করে ফেলবো। এর জন্য আমরা ওই যে হিমোগ্লোবিন বুকিং এর সময় আমরা তাকে হিমোগ্লোবিন, র্যান্ডম ব্লাড সুগার, T3 T4 TSH, জি ম্যাম, অথবা আপনি শুধু TSH ও দিতে পারে, হ্যাঁ, এটা আমি করাই নিব, ঠিক আছে। জি ম্যাম, কারণ এক্ষেত্রে তো থাইরয়েড থাকলে সেটা তো ম্যাম তার থাইরয়েডকে একটা ইউথাইরয়েড কন্ডিশনে রাখতে হবে যদি সে রাখতে হবে, হ্যাঁ, বাচ্চা এর নিতে জন্য চায় বা আমরা, করতে চায়, হ্যাঁ, এরকম একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ। জি জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যাচ্ছি পোস্টনাটাল কেয়ারে। মাইকে মাইকে শোনা শোনা যায় নাই ভালো করে, আবার বলেন। আচ্ছা,
মাইকটা খুব ডিস্টার্ব করতেছে। আমি বলছি মাইকটা ঠিক হলে তারপর শুনবো। আচ্ছা, পোস্টনেটাল হাইপার কেয়ার আমি অ্যাসিডিটি, কিন্তু এদের কিছু ক্ষেত্রে কি কোনো ড্রাগ আমি কিছুই প্রেসক্রাইব শুনি করা যাবে? নাই, মাইকের এত ডিস্টার্ব ছিল। আবার বলেন। হ্যালো, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ওনার মনে হয় জি বলেন ডিস্টার্ব না। মাইকে। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, নেটওয়ার্ক সমস্যা করতেছে মনে হয় ভাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নেটওয়ার্ক ঠিক আমরা হলে তখন আবার পোস্টনেটাল বলবো। কেয়ারে যাই। হ্যাঁ, আবার নেটওয়ার্কের হলে আমি আপনার কোশ্চেনের জবাব দেবো ইনশাল্লাহ। জি জি আচ্ছা, এখন পোস্টনেটাল কেয়ার। পোস্টনেটাল কেয়ারটা কি? পিপিরিয়ামে যেই আমরা সার্ভিসটা দেই এটাই পোস্টনাটাল কেয়ার। পিপিরিয়াম ইজ দ্য পিরিয়ড ফলোইং childbirth during which the body tissues, especially the pelvic organ, revert back approximately to the pre-pregnant state, ম্যাডাম, both ম্যাডাম anatomically and আমাকে কি physiologically. এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 এখন শোনা যাচ্ছে, বলেন। ম্যাডাম, হ্যাঁ, কি? জি, বলুন। প্রেগনেন্সিতে বেশিরভাগ রোগীর একটা কমপ্লেন থাকে হাইপার অ্যাসিডিটির। এই হাইপার অ্যাসিডিটির জন্য কি আমরা কোনো ড্রাগ প্রেসক্রাইব করতে পারি এই হ্যাঁ, হ্যাঁ, সময়? অবশ্যই, অবশ্যই। এখন এত ভালো ভালো যে আমরা সাধারণত ইসোমেপ্রাজলটা বেশি প্রেফার করি। সবাই বলে আর কি যে ইসোমেপ্রাজলটা ভালো কাজ করে। হ্যাঁ, এই জন্য আমরা ইসোমেপ্রাজল ট্যাবলেট দিব, সকালে একটা রাতে একটা। ইসোমেপ্রাজলটা আমরা প্রেসক্রাইব করতে পারি। জি ম্যাম, তার মানে ম্যাম ওই যে কিছু ম্যাম নিয়র মলিকিউল আসছে, এগুলো ম্যাম না দেওয়াই তো ভালো, তাই না? যেগুলো আসলে এস্টাবলিশ না বা না, এগুলো না, থেকে ম্যাম হচ্ছে আমরা যেমন কিন্তু ডেক্সামেথাসোপ্রাজল ইসোমে বা আরো যেগুলো আছে না, না, আমরা কিন্তু এগুলো থেকে। ইসোমেপ্রাজলটা, জি ম্যাম। আমি তো আসলে জি ম্যাম। আজিমপুর ম্যাটারনিটি, এটা হচ্ছে মানে গরিবদের হাসপাতাল। হ্যাঁ, আমরা এখানে এত সার্ভিস দিয়েছি। ওখানে ওখানে আমরা এই ড্রাগ গুলা দিয়েই দেখলাম যে খুব ভালো কাজ হয় ইসোমেপ্রাজল। তো আমরা আচ্ছা ম্যাম, তারপর ইসোমেপ্রাজলটাই ম্যাম প্রেফার করি। ফেমোটিডিন বা ম্যাম এগুলো তো তো দরকার, এগুলো তো একটু ম্যাম কম না, না, প্রাইস ম্যাম, মানে আরো কম আর কি ম্যাম হচ্ছে ওগুলো তো না, না, ইসোমেপ্রাজল দরকার তুলনায় নাই, আমরা ফেমোটিডিন বা ইসোমেপ্রাজলটাই দিব। আচ্ছা, ওকে ওকে ম্যাম, ঠিক আছে। হুম। আচ্ছা, involution is the process whereby the genital organ revert back approximately to the state as they were before pregnancy. আচ্ছা, the woman is termed as a pipiria. আচ্ছা, আপনারা কিন্তু কেউ একটা কথা জিজ্ঞেস করেন নাই, সেটা হলো যে কারো যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ মিসক্যারেজ থাকে, রিপিটেড মিসক্যারেজ, দেখা গেল কোনো সার্ভিকের কোনো কজ না, এমনি, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কেউ জিজ্ঞেস করেন নাই যে আমরা কোনো কিছু দিব কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে দেই, প্রোস্টন ট্যাবলেট দিয়ে থাকি, জেস্টিনল এগুলা দিয়ে থাকি। শোনা যাচ্ছে? জি জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, আচ্ছা, বলেন ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এটাই বললাম আর কি। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ইনভলিউশন। Involution is the process whereby genital organ reverts back approximately to the state as they were before pregnancy. আচ্ছা, the woman termed as a piperia. এটার ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে 6 উইকস। আচ্ছা, লোকিয়া হচ্ছে আমরা জানি যে ভ্যাজানাল ডিসচার্জ। লোকিয়া অর্ডারটা হচ্ছে অফেন্সিভ ফিশ স্মেল, আর হচ্ছে রিয়েকশনটা অ্যালকালাইন, এবং এটা টেন্ডিং টু বিকাম অ্যাসিড টুয়ার্ড দ্য এন্ড। কালারটা হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য ভ্যারিয়েশন অফ দ্য কালার অফ দ্য ডিসচার্জ। আমরা জানি কি কি লোকিয়া রুব্রা হচ্ছে 1 to 4 ডেজে যখন আসে তখন আমরা বলি এটা লোকিয়া রুব্রা। তারপরে 5 to 9 ডেজে লোকিয়া সেরোসা, লোকিয়া অ্যালবা হচ্ছে 10 to 15 ডেজ। এটা কম্পোজিশন আমরা জানি, লোকিয়া রুব্রার কম্পোজিশন হচ্ছে blood, shades of fetal membrane, decidia, vernix caseosa, lanugo and meconium. আর হচ্ছে লোকিয়া সেরোসা হচ্ছে এখানে আরবিসি কম থাকে, বাট মোর লিকোসাইড, ওন্ড এক্সুডেট, মিউকাস ফ্রম দ্য সার্ভিক্স এন্ড মাইক্রোঅর্গানিজম। আর হচ্ছে দ্য প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইজ নট প্যাথোগনোমিক আনলেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লিনিক্যাল সাইন অফ সেপসিস। যদি ক্লিনিক্যাল সাইন সিম্পটম থাকে তখন আমরা বলবো এটা প্যাথোগনোমিক। আচ্ছা, লোকিয়া অ্যালবা contains plenty of decidual cell, leukocyte, mucus and cholesterol crystals and fatty acid.
আচ্ছা, অ্যামাউন্টটা কতটুক হয় আমরা দেখছি যে 5 to 6 days 250 ml। এর যদি বেশি হয় তখন আমরা বলি যে ইট মে বি রিলেটেড টু প্রিমেচিউর লেবার অর মেবি না, আমরা বলি যে যদি এক্সেসিভ হয় এটা ডিউ টু টুইন প্রেগনেন্সির জন্য হতে পারে, হাইড্রোএমনিসের জন্য হতে পারে। হাইড্রোএমনিস কেন কেন মানে সারফেস অফ দা ইউটারাস ইনক্রিজ, সেই জন্য তার অ্যামাউন্টটাও বেশি। আর টুইন প্রেগনেন্সিতে সেখানে ইউটারাসটা এত বেশি বড় হয়, সারফেস এরিয়া বেশি হয়ে যায়, সেজন্য ওই জায়গাগুলোর থেকে ডিসচার্জটা বেশি হয়। আচ্ছা, আর স্ক্যান্টি হয় কোথায়? প্রিমেচিউর লেবারে। আচ্ছা, এখানে লোকিয়ার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, যে যেটা হলো আমরা যদি অর্ডারটা যদি ম্যাল অর্ডারস হয় তাহলে আমরা বুঝবো যে ইনফেকশন। রিটেইন প্লাগ অর কটন পিস ইনসাইড দ্য ভ্যাজাইনা শুড বি কেপ্ট ইন মাইন্ড। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা আমার একটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমার কাছে তার ডেলিভারি হয়েছে 2 মাস আগে। 2 মাস আগে তার ডেলিভারি হয়েছে। সে কি করলো, সে আমার কাছে আসলো যে ম্যাডাম আমার ভ্যাজানা থেকে খুবই খারাপ গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি তাকে পেশাব করে আসতে বললাম, এবং আমরা সবসময়ই যখন পারভেজানাল এক্সামিনেশন করব আমরা অবশ্যই পেশেন্টকে পেশাব করে আসতে বলবো। এবং পেশাব করে আসার পরে তাকে আমি শোয়াইলাম, দেখা গেল তার ভ্যাজানা থেকে মানে একটা পুরা প্যাড যেই প্যাডগুলা থাকে স্যানিটারি প্যাড, সেই স্যানিটারি প্যাডটা বের হয়েছে এবং প্রচন্ড গন্ধ। তার মানে একটু বাকি ছিল ভ্যাজাইনা স্লাফ আউট হইতে। এই জন্যই আমি পরে বলবো যে প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে পিপেরিয়ামে যখনই আসবে, পিপেরিয়ামে আমরা যখনই একটা মাকে দেখবো, আমার দায়িত্বে থাকবে তাকে আমি ডিসচার্জ দেওয়ার সময়, আমি ডেলিভারি করাইলাম, আমি তাকে বাসায় পাঠাইলাম, অবশ্যই আমি তার ভ্যাজানাটা চেক করে তারপরে পাঠাবো যে তার ভিতরে কোনো কটন পিস বা কোনো এরকম গজ অথবা কোনো প্যাড, আমরা অনেক সময় দেখি ডেলিভারি পরে আমরা প্যাড দিয়ে দিই। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, যদি অ্যামাউন্টটা স্ক্যান্টি হয়, ইট সিগনিফাইস ইনফেকশন অর লিকোমেট্রা। এক্সেসিভ যদি হয় ইন্ডিকেটস ইনফেকশন। কালার হচ্ছে persistence of red color beyond the normal limit signifies sub-involution or retained bits of conception. আচ্ছা, ডিউরেশন হচ্ছে ডিউরেশন অফ দ্য লোকিয়াল বা বিয়ন্ড দ্য 3 weeks সাজেস্ট লোকাল জেনিটাল লেশন। আচ্ছা, নর্মাল পিপেরিয়ামের ম্যানেজমেন্টের প্রিন্সিপালটা হচ্ছে কি? টু রেস্টোর দ্য হেলথ অফ দ্য মাদার, টু প্রিভেন্ট ইনফেকশন, টু টেক কেয়ার অফ দ্য ব্রেস্ট ইনক্লুডিং প্রমোশন অফ দ্য ব্রেস্ট ফিডিং and to motivate the mother for contraception. Immediate attention following delivery. The patient should be closely observed. আচ্ছা, আপনারা তো অবশ্যই নর্মাল ডেলিভারি করতে পারবেন, তাই না? আমরা তো সবাই আমরা সবাই তো নর্মাল ডেলিভারি করতে পারবো। She may be given a drink of her choice or something to eat if she is hungry. Emotional support is essential. Usually the first feeling of a mother is the sense of happiness and relief with the birth of a healthy baby. The woman needs আচ্ছা, এখন কিছু কিছু মারা এত বেশি ইমোশনাল হয়ে যায়, তারা যে suffers from postpartum blues or stress due to newborn's prematurity, illness and congenital malformation or death. এই ক্ষেত্রে আমাদেরকে খুব ইমোশনাল সাপোর্ট দিতে হবে। রেস্ট অ্যান্ড অ্যাম্বুলেন্স। আর্লি অ্যাম্বুলেশন আফটার ডেলিভারি ইজ বেনিফিশিয়াল। কেন? এটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে তাকে প্রোভাইডস এ সেন্স অফ ওয়েলবিং। তারপর ব্লাডার কমপ্লিকেশন অ্যান্ড কনস্টিপেশন আর লেস, facilitates uterine drainage and hasten the involution of the uterus and lessen the puerperal venous thrombosis and embolism. দেখা গেল যে বেশি দিন বিস্তার শুয়ে থাকলে সেই মারা পিউপেরাল ভেনাস থ্রম্বোসিস ডেভেলপ করে এবং এম্বোলিজম ডেভেলপ করে। এই জন্য আমরা আর্লি এম্বুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হসপিটাল স্টে।
early discharge from the hospital is an almost universal procedure. এই জন্য আমরা খুব তাড়াতাড়ি তাকে 2 দিন পরেই তাকে আমরা ডিসচার্জ করে দেব। আমরা তো আগেই বলেছি যে আর্লি ডিসচার্জ খুবই ভালো, কিন্তু কিছু কিছু মাকে আমাদের রাখতে হবে। সেইগুলা কারা? যেমন তার কোনো মরবিডিটি আছে, যেমন ইনফেকশন অফ ইউরিনারি ট্র্যাক্ট, পেরিনিয়াল ওউন্ড, পেইন, এবং অনেক মায়েরা ব্রেস্ট ফিডিং প্রবলেম নিয়েও থাকে, তাদেরকে আমরা নিড প্রলং হসপিটালাইজেশন। এখন ডায়েট কেমন হবে মায়ের? The patient should be on a normal diet of her choice. আমরা সবসময় কথাটা বলি, of her choice. সে যেটা পছন্দ করবে সেটাই খাবে। If the patient is lactating, high calories, adequate protein, fat, plenty of fluids, minerals and vitamins are to be given. However, in non-lactating mother, a diet is enough as in non-pregnant women. তাইলে আমরা তাকে কি দিব? ডায়েটে দিব, adequate protein, fat, plenty of fluids দিব, ভিটামিন দিব, মিনারেলস দিব। আমরা ক্যালসিয়ামও দিব, এই কথাটা এখানে বলা হয় না, ক্যালসিয়াম দিব এবং আয়রন ট্যাবলেটও দিব। এখন কেয়ার অফ দ্য ব্লাডার। কেয়ার অফ দ্য ব্লাডার পেশেন্টকে এনকারেজ করবো টু পাস ইউরিন ফলোইং ডেলিভারি অ্যাজ সুন অ্যাজ কনভিনিয়েন্ট। At times the patient fail to pass urine and the causes are, যখনই সে পেশাব করতে পারবে না, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ইট মে বি ডিউ টু unaccustomed position or reflex pain from the perineal injuries. This is a common after a difficult labor or a forceps delivery. If the patient still failed to pass urine, catheterization should be done. Catheterization is also indicated in case of incomplete emptying of the bladder, evidence of the presence of residual urine of more than 60 ml. Continuous drainage is kept until the bladder tone is regained. The underlying principle of the bladder care is to ensure the adequate drainage of the urine so that infection and cystitis are avoided. Care of the bowel. Care of the problem of constipation is much less because of early ambulation and liberalization of the dietary intake. A diet containing sufficient roughage and fluid is enough to move the bowel. If necessary, mild laxatives such as isogol, just 2 teaspoonfuls may be given at bedtime. Sleep. The patient is in bed. The patient is in need of rest, both physical and mental. So she should be protected against worries and undue fatigue. Sleep is ensured providing adequate physical and emotional support. If there is any discomfort, such as after pain or painful piles or engorged breast, they should be dealt with adequate analgesic. Analgesic এখন কি দিব? আমরা সাধারণত অ্যালজিন ট্যাবলেট এগুলাই দেই। হ্যাঁ, মানে অ্যান্টিস্পাজমোটিক দেই। অনেক সময় হাসপাতালগুলোতে ইবুপ্রোফেন সাপ্লাই থাকে, আমরা ইবুপ্রোফেন দিতে পারি। Care of the vulva and episiotomy wound. Shortly after delivery, the vulva and buttocks are washed and with soap water down over the anus and sterile pad is applied. Sterile pad apply করবে এবং আমরা পেশেন্টকে বলবো যে যতবার টয়লেটে যাবে ততবারই তার প্যাডটা বাথরুমে ফেলে আসবে। ওই বাথরুমে যে প্যাডটা সে নিয়ে যাবে সেই প্যাডটা আর সে পরবে না। প্রত্যেকবার তার মিচুরেশন আর ডিফিকেশনের পরে সে নতুন প্যাড পরবে, এইটাই হচ্ছে মোদ্দা কথা। এবং সে ওখানে একটা আমরা ওয়াইনমেন্ট দেই, একটা ওয়েটমেন্ট দিবে যদি ইপিসিওটমি ওন্ড থাকে। আর এখন তো অবশ্যই ইপিসিওটমি ওন্ডটাকে ডিসকারেজ করে সব অনেকেই, যে প্রাইমারি রোগীদেরও নর্মাল ডেলিভারি হয় উইদাউট ইপিসিওটমি ওন্ড। এখন কিন্তু ইপিসিওটমিটাকে ডিসকারেজ করা হয় মডার্ন ডেলিভারিতে। আর যদি বেশি ব্যথা থাকে তাহলে আমরা
তাহলে আমরা ইবুপ্রোফেন দিব। আরেকটা কথা এখানে বলছি, ওই যে আমি আগেই বলছি, when the perineal pain is persist, a vaginal and rectal examination is to be detect any hematoma, wound gaping or infection, এবং also for any cotton plug. অনেক সময় অনেক হেমাটোমা হলে মায়েরা অনেক বেশি পেইন কমপ্লেন করে, সেই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ব্রেস্ট, the nipple should be washed with sterile water before each feeding. It should be cleaned and kept dry after the feeding is over. A nursing brazier is provide comfortable support. Nipple soreness is avoided by frequent short feeding rather than prolonged feeding. তাকে বলতে হবে যে বারে বারে খাওয়াবে, বারে বারে সে দুধ খাওয়াবে, এবং দুধ খাওয়ানোর সময় আমরা ওই যে পজিশন গুলো আমাদেরকে বলতে হবে। কিভাবে তাকে দুধ খাওয়াবে, কিভাবে দুধ খাওয়াইলে তার সোরনেস অফ নিপল হবে না, এই জিনিসগুলা তাকে বলতে হবে। দেখা যায় যে তার অ্যারিওলাটাই মুখে যাচ্ছে না, সে শুধু নিপলটা সাক করতেছে, তার কারণে তার সোরনেস হচ্ছে। এর জন্য তার দুধ কিভাবে খাওয়াবে সেই টেকনিকটা তাকে শিখিয়ে দিতে হবে। কিভাবে সে চেয়ারে বসবে, কিভাবে বাচ্চাটাকে ধরবে, কিভাবে নিপলটা তার মুখে দিবে, এই জিনিসগুলো তাকে দেখায় দিতে হবে। আসলে মারা, নতুন মা যারা প্রাইমি, সে মারা তো একদমই কিছু বুঝে না, তাদেরকে একটু আমাদের বুঝাই দিতে হবে। ম্যাটারনাল ইনফ্যান্ট বন্ডিং, আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথম থেকে আমাদের যেমন আমাদের যখন নর্মাল ডেলিভারি হতো, আমরা কিন্তু ডেলিভারির সাথে সাথে টেবিল থেকে নামাই বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দিব, এবং আমরা বলি যে বাচ্চাটাকে হওয়ার পরেই মায়ের বুকের উপর দিয়ে দিই। হ্যাঁ, হওয়ার পরেই মার বুকের উপর এনে রাখে, ও ওখান থেকেই তার ব্রেস্ট ফিডিং শুরু হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাসেপসিস মেনটেন করতে হবে ওন ড্রেসিং এর জন্য। লিবারাল ইউজ অফ লোকাল অ্যান্টিসেপটিভ অ্যাসেপটিক মেজার ডিউরিং পেরিনিয়াল ওন ড্রেসিং, ইউজ অফ ক্লিন বেড, লিনেন ক্লথিং, দিজ আর দ্য পজিটিভ স্টেপস। ইমিউনাইজেশন করতে হবে, যারা RH নেগেটিভ মায়ের বাচ্চা হলে সেই মাকে আমরা অ্যান্টি-ডি গামাগ্লোবিনিন দিব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাকে দিব অ্যান্টি-ডি গামাগ্লোবিনিন। After pain, it is infrequent spasmodic pain felt in the lower abdomen after delivery of a variable period of 2 to 4 days. Presence of blood clots or bleeds after birth lead to hypertonic contraction of the uterus and is an attempt to expel them out. হ্যাঁ, আমাদেরকেও যে আমি বলছি যে দেখতে হবে, দেখে আমাদের চেক করতে হবে, পারভেজানাল এক্সামিনেশন করে আমাদের এটা দেখতে হবে ব্যথাটা কেন। তারপরে কারেকশন অফ এনিমিয়া, আমরা তাকে ফেরাস সালফেট দিব, আয়রন থেরাপি 4 to 6 উইকস পর্যন্তই দিব। হাইপারটেনশনটা আমরা প্রেশারটা চেক করব। তারপরে আমরা তাকে পোস্টপার্টাম এক্সারসাইজের কথা বলবো। আচ্ছা, আমরা কিন্তু 2বার চেক আপ করবো। একবার আমরা তাকে ছাড়ার সময়, আমি যখন নর্মাল ডেলিভারি করালাম তখন তাকে ডিসচার্জের সময় আমি একবার চেক আপ করবো। সে আমার কাছে 4 to 6 উইকস পরে আবার যখন আসবে, তখন আমি তাকে দেখব তার সে যখন আমার কাছে আসবে, তখন এক্সামিনেশন অফ দ্য মাদার অ্যান্ড অ্যাডভাইস গিভেন টু দ্য মাদার, এক্সামিনেশন অফ বেবি। যদি আমরা বলি যে বেবি এক্সামিনেশন চাইল্ড স্পেশালিস্টই করবে, কিন্তু আমরা তাকে if the patient is of sound health, she is allowed to do her usual duties. Postpartum exercise may be continued for প্রথম তো 4 to 6 উইক করবে, তারপরে আবার পরের 4 to 6 উইকসও আমরা তাকে কন্টিনিউ করতে বলবো, এবং তাকে আমি বলবো 6 মাস পর্যন্ত সে বাচ্চা ব্রেস্ট ফিডিং করবো।
ব্রেস্ট ফিডিংই করবে, এবং তাকে আমরা একটা ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং করব। আচ্ছা, এখন যদি আমার কাছে আসে কোনো কমপ্লেন নিয়ে, তাইলে তখন আমরা তাকে কি করব, যেমন ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা জিজ্ঞেস করব যে তার ব্লিডিংটা হেভি কিনা। হ্যাঁ, যদি তার হেভি ব্লিডিং আফটার 4 to 6 উইকস হয়, 4 to ফলোইং অ্যান আনইভেন্টফুল পিরিয়ড অফ ডেলিভারি, তাইলে আমরা তাকে কি করব, আমরা একটা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন করব, আর তাকে আমি দেখতে হবে ওই যে ওই কথাটা আমি আবার তাকে খেয়াল করব যে তার কোনো রিটেন বিটস অফ কনসেপশন আছে কিনা। এইটা অবশ্য আমি তো পার অ্যাবডোমিনালি কিছু বুঝবো না, এটা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশনেই আসবে। এটা আমরা প্রথমে এখন আমরা কি করি, যে সাইটোমিস ট্যাবলেট বের হয়েছে, আমরা সেই সাইটোমিস, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ম্যাম। আমরা আচ্ছা, এখন ওই যে তার যদি ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং নিয়ে আসে 4 to 6 উইকস এর পরেও তার, আমরা তো জানি 4 to 6 উইকস পর্যন্ত ব্লিডিং থাকবেই, কিন্তু ইরেগুলার ভ্যাজানাল ব্লিডিং যদি 4 to 6 উইকস এর পরে আসে, সেক্ষেত্রে আমরা কি করব, আমার কাছে যদি আসে, সেক্ষেত্রে আমি তাকে একটা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন দিয়ে দিব, করতে বলবো। এবং দেখা যায় যে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে যে রিটেন বিটস অফ কনসেপশন। সেই ক্ষেত্রে কি আমি ডাইলেটেশন এন্ড কিউরেটেস করব না, আমি করব না। আমি তাকে সাইটোমিস ট্যাবলেট 200 মিলিগ্রাম করে, একটা করে দিনে 2টা ট্যাবলেট দিব, দিয়ে তাকে আমি বলবো যে আপনি 10 দিন পরে আসেন, এবং দেখা যায় এগুলা এমনিতেই বের হয়ে যায়। হ্যাঁ, ডাইলেটেশন এন্ড কিউরেটেজের দরকার হয় না। বুঝাতে পেরেছি? আচ্ছা, লিউকোরিয়া যদি থাকে, প্রফিউজ হোয়াইটি ডিসচার্জ মাইট বি ডিউ টু ইল হেলথ, ভ্যাজানাইটিস, সার্ভিসাইটিস অর সাব ইনফ্লুয়েশন। এগুলো আমরা কি করব, ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল হেলথ এন্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল হেলথ হলেই এটা কিউর হয়ে যায় লিউকোরিয়া। তারপরে অনেক সময় আমাদের কাছে সার্ভাইকাল একটোপি নিয়ে আসতে পারে, ইরোশন। Erosion made during the period without any symptom should not be treated surgically. Hormone-induced ectopy during pregnancy takes a longer time, about 12 weeks, to regress. Thus, asymptomatic ectopy should be examined again after 6 weeks, and if it still persists, then cauterization is to be considered. Backache যদি নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা কি করব, mostly due to sacroiliac and abosacral strain. Backache over the sacrum is likely due to pelvic pathology, but if it is over the lumbar region, it might be due to an orthopedic condition and is often relieved by physiotherapy. Retroversion of the uterus seldom produce backache. If associated with subinvolution with symptoms, a pressure is inserted after correcting the position is to be kept for about 2 months. আসলে প্রেসারি বলে, প্রেসারি কিন্তু প্রেসারি এখন ইনফেকশন করে, এই জন্য আমরা প্রেসারিটাকে ডিসকারেজ করি। রেট্রোভার্সন তো আর ঠিক হয় না, এইটা ব্যাকেকের জন্য আমরা ট্রিটমেন্ট দিই। তারপরে slight degree of uterine descent with cystocele, stress incontinence and relaxed perineum are the common findings at this stage. This can be cured by effective pelvic floor exercise. However, if the prolapse is marked, effective surgery should be done after 3 months. 3 মাসের আগে আমরা কোনো সার্জারি করব না। আচ্ছা, ইউরিনারি এন্ড অ্যানাল ইনকন্টিনেন্স নিয়ে আসলে আমাদের কাছে আমরা এক্সামিন করব ফর এনি স্পিন্টার ইনজুরি, কারণ নর্মাল ডেলিভারিতে অনেক সময় স্পিন্টার ইনজুরি হতে পারে। Perineal exercise are advised. Women with persistent symptoms after 6 months need special investigation and surgical treatment. Thank you. কারো কি কোনো কোশ্চেন আছে? আমার অবশ্য সময় অনেক আমি নষ্ট করে ফেলছি। So we are in the end না of ম্যাম, our সমস্যা নেই ম্যাম, session. আমরা শুনছি ম্যাম। So thank you ক্লাস সব everyone. ইনফরমেটিভ ছিল, সবকিছু ক্লিয়ার ছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি জি জি, থ্যাংক ইউ ম্যাম একটা কোশ্চেন ছিল। জি জি জি, অবশ্যই।
ম্যাম হচ্ছে মানে রিপিটেড যদি অ্যাবর্শন থাকে এবং হচ্ছে কোনো আন্ডারলাইনিং কজ যদি ডায়াগনোসিস না হয়, সেক্ষেত্রে যে জেস্টিনাল দেওয়ার কথা বললেন ম্যাডাম, এটা মানে কত উইকস থেকে দেওয়া শুরু করলে ভালো হয় এবং কতদিন কন্টিনিউ করলে আমরা সেটা? একদম একদম আর্লি, যখনই আমার কাছে বুকিং এ আসবে তখনই আমি শুরু করে দেব। জি ম্যাডাম। এবং কতদিন কন্টিনিউ করবে? একদম ডেলিভারি পর্যন্ত পেতে পারে, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। Thank you everyone for patiently hearing my voice. Thank you, madam. Thank you. Have a Assalamu good alaikum. day. Assalamu alaikum. Assalamu alaikum. Alaikum assalam. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Alaikum assalam. আসসালামু আলাইকুম।